আমরা বেসিক্যালি হচ্ছে এই যে এই পর্যন্ত শেষ করে দিয়ে আসছিলাম ইউ টু দি পাওয়ার ভি এর ডিফারেন্সিয়েশন, তাই তো এই পর্যন্ত আমরা শেষ করে দিয়ে আসছিলাম। সো এইটুকু শেষ হইলে এবার আমরা যাব হচ্ছে তার পরের টপিকে। সো এটার পরের টপিক কি আছে ভাইয়া? এটার পরের টপিক হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ। তো এখন ঝামেলা যেটা হইছে সেটা হচ্ছে যে আপনাদের সিলেবাসে আসলে ফাংশন চ্যাপ্টারটাই নাই, শর্ট সিলেবাসে ফাংশন চ্যাপ্টারটাই নেই। সো ফাংশন চ্যাপ্টারটা থাকলে আমরা আসলে অব্যক্ত ফাংশন কোনগুলা এই জিনিসটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারতাম। সো আপাতত আমাদের এটা নিয়ে খুব বেশি একটা প্যারা নেওয়ার দরকার নাই। অব্যক্ত ফাংশন বলতে কি বুঝতেছি সেই জিনিসটা প্রথমে একটু বোঝা দরকার। দেখেন, অব্যক্ত ফাংশন বলতে যেই জিনিসটা বুঝাইতেছে, যে সকল ফাংশনকে y ইকুয়াল টু এফ অফ এক্স আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমি এই কথাটা একটু লিখে দিতেছি, যে সকল ফাংশনকে y ইকুয়াল টু এফ অফ এক্স আকারে প্রকাশ করা যায় না, এ আকারে প্রকাশ করা যায় না, এদেরকে আমরা বলবো হচ্ছে অব্যক্ত ফাংশন। যে সকল ফাংশনকে y ইকুয়াল টু এফ অফ এক্স এই আকারে প্রকাশ করতে পারবো না, এদেরকে আমরা বলবো হচ্ছে অব্যক্ত ফাংশন। ঠিক আছে? তো সাপোজ আপনি মনে করেন যে আপনারে হচ্ছে এরকম কোনো একটা ফাংশন দিলাম, যে সাপোজ আমি এরকম কোনো একটা কিছু লিখলাম যে 5y প্লাস 3x প্লাস 10 ইকুয়াল টু 0, এরকম কোনো একটা কিছু লিখলাম। এরকম কোনো একটা কিছু যদি আমি লিখি, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখেন এখান থেকে কিন্তু আপনি পরের লাইনে এই কথা সুন্দর মতো বলতে পারতেছেন যে y ইকুয়াল টু 1/5 ইন্টু মাইনাস 3x মাইনাস 10। দেখেন তো এই কথা তো সুন্দর মতোই বলা যায়, তাই না? 5y প্লাস 3x প্লাস 10 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে y ইকুয়াল টু আসবে হচ্ছে 1/5 ইন্টু মাইনাস 3x মাইনাস 10। এই কথা আপনি বলতেই পারেন সুন্দর মতো। তাহলে দেখেন এখানে যেই কাজটা হইছে যে y হচ্ছে x এর একটা ফাংশন, অ্যান্ড এই ক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারতেছেন সেটা হচ্ছে y কে এক পাশে সিঙ্গেল রাখতে পারতেছেন, x কে আরেক পাশে সিঙ্গেল রাখতে পারতেছেন। এই টাইপের ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে ব্যক্ত ফাংশন। এই টাইপের ফাংশনগুলোকে আমরা কি বলি? হচ্ছে ব্যক্ত ফাংশন। এই টাইপের ফাংশনগুলোকে বলে হচ্ছে ভাইয়া ব্যক্ত ফাংশন। ঠিক আছে? বা ইংলিশে যদি আপনি বলতে চান তাহলে ইংলিশে বললে এটাকে বলতে হবে হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। ঠিক আছে? এক্সপ্লিসিট ফাংশন, ব্যক্ত ফাংশন অথবা এক্সপ্লিসিট, ব্যক্ত ফাংশন অথবা এক্সপ্লিসিট ফাংশন, ব্যক্ত ফাংশন অথবা এক্সপ্লিসিট ফাংশন। তাহলে যেসব ফাংশনকে আপনি y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে y কে এক পাশে সিঙ্গেল রাখতে পারবেন না, x কে এক পাশে সিঙ্গেল রাখতে পারবেন না, এই টাইপের ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে অব্যক্ত ফাংশন। তাহলে আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখা জিনিসটারে হচ্ছে একটু মানে আইডেন্টিফাই করি। দেখেন, আপনারা বলছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে, যেখানে কোন ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে? ln xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইটার ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। ln xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইটার ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তো আপনি দেখেন এই টাইপের ফাংশনগুলোকে কিন্তু আপনি y এক পাশে এক্স আরেক পাশে এই আকারে প্রকাশ করতে পারবেন না, y এক পাশে এক্স আরেক পাশে এই আকারে প্রকাশ করতে পারবেন না। সো এই টাইপের ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে অব্যক্ত ফাংশন। তাহলে এবার দেখেন অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ আমরা কেমনে করতে পারি। দেখেন, আমার কাছে কার ডিফারেন্সিয়েশন করতে বলছে? ln অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইটার ডিফারেন্সিয়েশন মানে এইটার ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তো আমরা লগারিদমিক ফাংশনের এরকম একটা সুন্দর প্রপার্টি জানতাম যে লগারিদমের ভিতরে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদাভাবে যোগ আকারে দেখা যায়। লগারিদমের ভিতরে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদাভাবে যোগ আকারে দেখা যায়, তাই না? তাহলে ln অফ এক্স ওয়াই ছিল, লগারিদমের ভিতরে দুইটা ফাংশন গুণ আকারে ছিল, তাহলে এদেরকে আমরা আলাদা আলাদাভাবে যোগ আকারে লিখতে পারবো। তার মানে এদেরকে লিখতে পারবো ln এক্স প্লাস ln ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তো এইটুকু হয়ে গেলে আমার আসলে বেসিক্যালি কাজ হয়ে গেছে। দেখেন, এখন আমরা যেই কাজ করব সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। সো আপনি যদি একটু পশ ওয়েতে লিখতে চান, একটু যদি
পশ ওয়েতে লিখতে চান তাহলে আমরা কি শিখছিলাম, DWR2x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, অথবা আপনি বাংলায়ও লিখতে পারেন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সো এত বড় বাংলা কথা লেখার দরকার নেই, আপনি পরীক্ষার খাতায়ও এই কথা লিখতে পারবেন, DWR2x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখেন বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ln x এর ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস দিয়ে, প্লাস প্লাস প্লাসের মতো থাকলো। ln সামথিং ডিফারেন্সিয়েশন কত হবে? ln সামথিং এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1/সামথিং। সামথিংটা যেহেতু x ছিল না তাহলে ওইটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া dy/dx, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx। এখন দেখেন ডান পাশে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 আর x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে dy/dx গুলা এক পাশে আইসা কমন নিব, dy/dx গুলা এক পাশে আইনা কমন নিব। সো dy/dx যদি আমি এক পাশে আইনা কমন নেই তাহলে দেখেন এখানে dy/dx কমন গেলে একটা 1/y থাকে, dy/dxটা যখন এই পাশে নিয়ে আসবেন তখন আপনার কাছে একটা -1 থাকবে, তাই না? dy/dx এর সাথে কোনো কিছু গুণাকারে নাই, তাহলে মাইনাস হয়ে যাবে এই পাশে আসলে, 1/y-টা তো আগের থেকে ছিল আর এখান থেকে একটা -1 থাকবে, ঠিক আছে? আর ডান পাশে দেখেন তো বাদ বাকি টার্মগুলো ডান পাশে পাঠাই দিলে 1 - 1/x এই জিনিস থাকতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে dy/dx ইকুয়াল টু আপনি কত লিখতে পারবেন বলেন তো? এখান থেকে dy/dx এটা ইকুয়াল টু লিখতে পারবেন হচ্ছে 1 - 1/x, 1 - 1/x, আর নিচে থাকবে হচ্ছে 1/y - 1, নিচে থাকবে হচ্ছে 1/y - 1, ঠিক আছে? কাজ শেষ হয়ে গেছে, কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আপনার যদি মন চায় যে ভাই এটার আমি লসাগু টসাগু করে সিম্পলিফাই করব, তাহলে আপনার এই অঙ্কের খাতিরে আমি লসাগু টসাগু করে সিম্পলিফাই করে দেখাইতেছি। দেখেন সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, সেই ক্ষেত্রে ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে dy/dx এটা ইকুয়াল টু উপর থেকে কত লসাগু যাবে, উপর থেকে লসাগু যাবে হচ্ছে x, উপর থেকে লসাগু যাবে হচ্ছে x, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 - x, উপরে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে x - 1, উপরে থাকবে হচ্ছে x - 1, উপরে থাকবে হচ্ছে x - 1, x লসাগু নিলে উপরে থাকবে হচ্ছে x - 1, আর নিচের থেকে যদি আপনি y লসাগু নেন, নিচের থেকে যদি y লসাগু নেন তাহলে নিচে থাকবে হচ্ছে 1 - y, নিচে থাকবে হচ্ছে 1 - y। তো এই টাইপের ভগ্নাংশগুলো আসলে কিরকম ভাবে গুণ হয়? এই টাইপের ভগ্নাংশগুলো গুণ হয় হচ্ছে দূরে দূরে কাছে কাছে, তার মানে y যায় গুণ হবে x - 1 এর সাথে, y যায় গুণ হবে হচ্ছে x - 1 এর সাথে, আর x আইসা কার সাথে গুণ হবে? x আইসা গুণ হবে হচ্ছে 1 - y এর সাথে, x আইসা গুণ হবে হচ্ছে 1 - y এর সাথে। সো dy/dx এটা ইকুয়াল টু আসবে হচ্ছে এত, ঠিক আছে? তাহলে দেখেন এইটুকু জিনিসপত্র বুঝছি কিনা, এইটুকু জিনিসপত্র বুঝছি কিনা, এটা কিন্তু খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করতে বলছিল, অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করতে বলছিল। সো অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করতে বললে এই হচ্ছে আমাদের অ্যান্সার, অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করতে বললে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এইটুকু যদি অ্যান্সার হয়ে থাকে, এইটুকু যদি অ্যান্সার হয়ে থাকে তাইলে মোটামুটি আমাদের কাজ শেষ, তাইলে মোটামুটি আমাদের কাজ শেষ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার চলে আসেন, আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে x⁻y ইকুয়াল টু y⁻x, dy/dx বের করতে বলছে যখন x⁻y ইকুয়াল টু হচ্ছে y⁻x, x⁻y ইকুয়াল টু হচ্ছে y⁻x, এই ক্ষেত্রে হচ্ছে dy/dx বের করতে বলছে, এই ক্ষেত্রে হচ্ছে dy/dx বের করতে বলছে, ঠিক আছে? তো এখন এইটা আমরা কেমনে সলভ করতে পারি, এইটা কেমনে সলভ করতে পারি? সো এইটাতে পরেরটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে x⁻y ইকুয়াল টু y⁻x, এইটার ডিফারেন্সিয়েশন করতে বলতেছে x⁻y ইকুয়াল টু y⁻x। সো এটা হচ্ছে একেবারে প্রপার ইমপ্লিসিট ফাংশনের একটা এক্সাম্পল, প্রপারলি ইমপ্লিসিট ফাংশনের একটা এক্সাম্পল হচ্ছে x⁻y ইকুয়াল টু হচ্ছে y⁻x। তো এইটার ডিফারেন্সিয়েশন আমরা এখন কেমনে করব? দেখেন আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে x⁻y ইকুয়াল টু হচ্ছে y⁻x, তাহলে বোথ সাইডে যদি লগারিদম অ্যাপ্লাই করি, বোথ সাইডে লগারিদম অ্যাপ্লাই করলে ln x⁻y ইকুয়াল টু ln y⁻x। তাহলে এখন খেয়াল করেন ওয়াইটা তো সামনে চলে আসবে, তাই না? ওয়াই সামনে চলে আসবে, ln x ইকুয়াল টু x সামনে চলে আসবে ln y, ঠিক আছে?
তাহলে এখন যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার আমার লেখা লাগবে হচ্ছে dw/r2x, এটার লেখা লাগবে হচ্ছে dw/r2x। সো dw/r2x লিখলে মানে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে সেই ক্ষেত্রে বাম পাশে দেখেন u ইন্টু ভি এর ফর্মুলা যায়। বাম পাশে কার ফর্মুলা ভাইয়া? বাম পাশে হচ্ছে এই যে দেখেন এইটুকু হচ্ছে আমার u, বাম পাশের এইটুকু হচ্ছে u আর এইটুকু হচ্ছে আমার ভি। ঠিক আছে, তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা যদি আমরা বাম পাশে অ্যাপ্লাই করি তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে ইউকে স্থির রাখতে হবে, তাই না? ভি এর ডিফারেন্সিয়েশন ln x এর ডিফারেন্সিয়েশন কত? ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস, এবার ভি স্থির থাকবে, ইউ এর ডিফারেন্সিয়েশন y এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? y এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে dy/dx ইকুয়াল টু, আবার ডান পাশেও কি ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন না? ডান পাশেও কিন্তু ভাইয়া ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন, এই যে এইটা হচ্ছে আপনার ইউ আর এইটা কত? এইটা হচ্ছে আপনার ভি। ঠিক আছে, তাহলে ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন করলে প্রথমে ইউকে স্থির রাখতে হবে, ইউকে স্থির রাখতে হবে, ln সামথিং এটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ভাইয়া 1/সামথিং। সামথিংটা যেহেতু এক্স ছিল না তাহলে ওটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে হচ্ছে dy/dx প্লাস, এবার ln y স্থির থাকবে, ln y স্থির থাকবে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত? এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। ঠিক আছে, তো এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে dy/dx গুলা এক পাশে আইনা কমন নেওয়া। আপনাদের এই কথাটা আমি ভুল বলতেছি, dy/dx যদিও কমন নেওয়া যায় না কিন্তু আমাদের এইচএসসি লেভেলে আমরা ধরে নিব যে dy/dx কমনই নিতেছি। ঠিক আছে, তো dy/dx যদি কমন নিই এক পাশে আইনা, যদি dy/dx কমন নিই তাহলে বাম পাশে আগের থেকে ln x ছিল, বাম পাশে আগের থেকে ln x ছিল, এই dy/dxটা বাম পাশে আইনা কমন নিলে আমার কাছে থাকবে হচ্ছে x/y, বাম পাশে আইনা কমন নিলে আমার কাছে থাকবে হচ্ছে x/y। ঠিক আছে, আর বাদ বাকি সব টার্ম ওই পাশে পাঠাই দেন, তাহলে ডান পাশে আগের থেকে ln y ছিল, ডান পাশে আগের থেকে ln y ছিল, আর y/xটা ডান পাশে পাঠাই দিব, y/xটা ডান পাশে পাঠাই দিব, তাহলে ডান পাশে গেলে হয়ে যাবে -y/x, বাম পাশে গেলে হয়ে যাবে, সরি ডান পাশে গেলে হয়ে যাবে -y/x। তাহলে এবার খেয়াল করে দেখেন, আমরা যদি dy/dx ইকুয়াল টু লিখতে চাই, dy/dx এটা ইকুয়াল টু লিখতে চাই, তাহলে dy/dx এটা ইকুয়াল টু কত লিখব? dy/dx এটা ইকুয়াল টু কত আসবে? দেখেন ডান পাশে আগের থেকে ln y -y/x ছিল, ডান পাশে আগের থেকে ln y -y/x এটা আগের থেকে ছিল। ঠিক আছে, আর এই পোর্শনটুকু ডান পাশে এসে ভাগ হবে, তাহলে ln x - x/y, ln x - x/y। ঠিক আছে, তো এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে উপর থেকে x লসাগু নিতে পারেন। উপর থেকে যদি x লসাগু নেন তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে x ln y, x ln y -y, আর নিচের থেকে যদি y লসাগু নেন, নিচের থেকে যদি y লসাগু নেন তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে y ln x, y ln x - x। ঠিক আছে, তো এখন এই টাইপের গুণগুলো আমরা কি শিখে আসছি? y জায়গায় গুণ হবে দূরেরটার সাথে, তার মানে y ইন্টু x ln y, y ইন্টু x ln y -y। ঠিক আছে, আর x জায়গায় গুণ হবে নিচেরটার সাথে, তার মানে x ইন্টু y ln x - x, y ln x -x। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের dy/dx এর ভ্যালু, এইটা হচ্ছে আমাদের dy/dx এর ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখেন ঘটনা বুঝছি কিনা, একটু জানান যে ঘটনা বুঝছি কিনা। ডেফিনেটলি ঘটনা বোঝা উচিত। ঠিক আছে, এখানে ডেফিনেটলি ঘটনা বোঝা উচিত যে আমাদের কি করা লাগছে, আমাদের হচ্ছে dy/dx এর ভ্যালু বের করা লাগছে, আমাদের হচ্ছে dy/dx এর ভ্যালু বের করা লাগছে। সো dy/dx এর ভ্যালু বের করার জন্য আমরা যেই কাজটা করছি, নর্মাল ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে dy/dx এক পাশে আইনা কমন নিছি, dy/dx এক পাশে আইনা কমন নেওয়ার পরে আমাদের যেই জিনিসটা থাকছে ওইটারে আমরা হচ্ছে সিম্পলিফাই করছি, যেই জিনিসটা থাকতেছিল সেই জিনিসটারে আমরা হচ্ছে সিম্পলিফাই করছি। ঠিক আছে, যেই জিনিসটা থাকতেছিল সেটা হচ্ছে আমরা সিম্পলিফাই করছি। আচ্ছা, তাহলে এই একটা জিনিস হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক দিতেছি। দেখেন এতগুলা অঙ্ক করাই দেওয়ার পরে আমি এক্সপেক্ট করতেই পারি যে আপনারা এই একটা জিনিস একটু হোমওয়ার্ক করতে পারবেন, তাই না? x⁴y ইন্টু y⁴x ইকুয়াল টু 1, x⁴y ইন্টু y⁴x ইকুয়াল টু 1। আমার এখনও স্পষ্ট মনে আছে যে আমাদের যখন ফার্স্ট ইয়ারের 1-1 এক্সাম ছিল, সেই 1-1 এক্সামে এই অঙ্কটা আমাদের পরীক্ষায় দিছিল। ফার্স্ট ইয়ারে 1-1 এক্সামে এই অঙ্কটা আমাদের পরীক্ষায় দিছিল। ঠিক আছে, সো আশা করব যে আপনারাও এই জিনিসটা পারবেন। ঠিক আছে, আশা করব আপনারাও এই জিনিসটা পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসেন
এর পরের টপিক যেটা আমাদের পরের টপিক হচ্ছে পরামিতিক ফাংশনের অন্তরজ। পরের টপিক হচ্ছে পরামিতিক ফাংশনের অন্তরজ। ঠিক আছে, তো পরামিতিক ফাংশন আসলে কোনগুলা, পরামিতিক ফাংশন আসলে কারা, বা পরামিতিক ফাংশন আসলে কোনগুলা? দেখেন, নর্মালি আমরা ফাংশন বলতে কার কার মধ্যে রিলেশন বুঝি? নর্মালি ফাংশন বলতে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বুঝি, তাই না? নর্মালি ফাংশন বলতে আমরা বুঝি হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন। তো এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন যদি তৃতীয় কোনো ভ্যারিয়েবল দ্বারা হয় বা তৃতীয় কোনো চলক দ্বারা এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন হয়, তাইলে সেই ফাংশনটারে আমরা বলি হচ্ছে, বা সেই রিলেশনটারে আমরা বলি হচ্ছে পরামিতিক রিলেশন, বা ইংলিশে বলে হচ্ছে প্যারামেট্রিক রিলেশন। ঠিক আছে, সেই ফাংশনটারে বলে হচ্ছে প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক রিলেশন। ঠিক আছে, প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক রিলেশন। ওকে, প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক রিলেশন। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন এই টাইপের ফাংশনগুলো আসলে কীরকম আসে। এই টাইপের ফাংশনগুলো আসলে এই জিনিসটা পরীক্ষায় রিসেন্টলি খুবই কমন। পরীক্ষায় রিসেন্টলি এই টাইপের অঙ্কগুলো খুবই কমন। যেমন এটা কুয়েটে আসছে 4-5 সালে, চুয়েট কিন্তু তারও প্রায় 4 বছর পরে রিপিট করছে, মানে চুয়েটে আসছে 8-9 সালে। ঠিক আছে, প্রায় 4 বছর পরে এই জিনিস সেম জিনিসটাই আবার চুয়েটে রিপিট করছে। ঠিক আছে, তো এই টাইপের পরামিতিক ফাংশনের এই টাইপের অন্তরজগুলোর ক্ষেত্রে আমাদের যেই কাজটা করা লাগে, যে যেই জিনিসটা আমার কাছে দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলাবো। আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটা একটা ফাংশন দেওয়া আছে। আরেকটা জিনিস কি দেওয়া আছে ভাইয়া? আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে আমার কাছে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এখানেও কিন্তু বেসিক্যালি ভাইয়া এক্স এবং ওয়াই এর মধ্যেই রিলেশন হইতেছে। এখানেও রিলেশন কার কার মাঝখানে? এখানেও রিলেশন হচ্ছে এক্স এবং ওয়াই এর মাঝখানে। বাট যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন তৃতীয় ভ্যারিয়েবল টি এর মাধ্যমে হইছে। এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন কার মাধ্যমে হইছে? তৃতীয় ভ্যারিয়েবল টি এর মাধ্যমে। সো টি এর মাধ্যমে যখন রিলেশন হইতেছে তখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে প্যারামিটারের সাপেক্ষে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করা। সো প্যারামিটারের সাপেক্ষে তো আপনি ডিফারেন্সিয়েশন করবেনই, বাট দেখেন আপনি কিন্তু ডান পাশে যেই জিনিসটা আছে সেটারে আপনি আরামসে লিখতে পারেন 2 tan ইনভার্স টি, তাই না? কারণ সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, সেটা আসলে কত ছিল? সেটা ছিল হচ্ছে 2 tan ইনভার্স টি। সিমিলারলি y ইকুয়াল টু tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, সেটাও কার ফর্মুলা? সেটাও হচ্ছে 2 tan ইনভার্স টি এর ফর্মুলা। সো আগে যদি সিম্পলিফাই করে নেওয়া যায় ডেফিনেটলি আগে সিম্পলিফাই করে নিব। আগে কি করব? আগে সিম্পলিফাই করে নিব। ঠিক আছে, সিম্পলিফাই করার পরে এইবার আপনার কাজ হচ্ছে যে ভাইয়া প্যারামিটারের সাপেক্ষে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দেন। সো প্যারামিটারের সাপেক্ষে যদি আপনি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করেন, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে, সেটারে আপনি লিখবেন ডিএক্স বাই ডিটি। আর এখানে 2 তো কনস্ট্যান্ট, তাহলে 2 এর মতো থাকবে। tan ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। সিমিলার ওয়েতে y এর ডিফারেন্সিয়েশন আপনি কত লিখবেন? y এর ডিফারেন্সিয়েশন লিখবেন হচ্ছে dy বাই ডিটি। আর ডান পাশে দেখেন তো কত থাকবে? ডান পাশে 2 কনস্ট্যান্টের মতো থাকবে। আর tan ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন কত? tan ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এইটুকু কাজ হয়ে গেছে। এখন ভাইয়া ঘটনা হচ্ছে যে আপনারে তো বাইর করতে বলছিল হচ্ছে dy বাই dx, তাই না? আপনারে বাইর করতে বলছিল হচ্ছে dy বাই dx। সো dy বাই dx আমরা কেমনে বাইর করব? তাহলে দেখেন dy বাই dx, আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে ভাইয়া উপরে নিচে dt দিয়ে ভাগ করে দিলেন। তাহলে উপরে যদি dt দিয়ে ভাগ করে দেই তাহলে dy বাই dt, নিচে যদি dt দিয়ে ভাগ করে দেই তাহলে দেখেন dx বাই dt, তাই না? উপরেরটারে যেই টার্ম দিয়ে ভাগ করছেন নিচেরটারেও সেম টার্ম দিয়ে ভাগ করছেন। যদিও এইটারে এমনে ব্যাখ্যা করা যায় না, আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চায় নিতেছি যে এইটারে এমনে ব্যাখ্যা করা উচিত না। বাট মানে আমার যদি কোনো টিচার দেখে যে আমি এটারে এমনে পড়াইতেছি, ডেফিনেটলি আমার হচ্ছে মানে ভার্সিটির থেকে বাইর করে দিবে। ঠিক আছে, এইরকম একটা অবস্থা। এই জিনিসটারে এমনে লেখা যায় না, বাট আপনাদের বোঝানোর সুবিধার জন্য, এইচএসসি লেভেলে বোঝানোর সুবিধার জন্য আমরা বলতেছি যে উপরেও ডিটি দিয়ে ভাগ করছি, নিচেও হচ্ছে ডিটি দিয়ে ভাগ করছি। এখন দেখেন
ডিওয়াই বাই ডিটি এই ভ্যালুটা কি আপনার কাছে জানা আছে না? ডিওয়াই বাই ডিটি এই ভ্যালু কিন্তু আপনার কাছে জানা আছে। ডিওয়াই বাই ডিটি এর ভ্যালু কত? 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। ডিওয়াই বাই ডিটি এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। আর ডিএক্স বাই ডিটি এইটার ভ্যালু কত? ডিএক্স বাই ডিটি এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, একই ভ্যালু, তাই না? তাহলে কাটাকাটি করে ফাইনালি অ্যান্সার কত? ফাইনালি অ্যান্সার হচ্ছে 1, তাই তো? উপরে 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার আছে, নিচেও 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার আছে। তাহলে উপরেরটা নিচেরটা কাটাকাটি করে ফাইনালি অ্যান্সার কত পাইতেছি? ফাইনালি অ্যান্সার পাইতেছি হচ্ছে 1। ঠিক আছে, কথা বুঝছি? পারা উচিত, এটা পারা উচিত, তাই না? এইটা ডেফিনেটলি পারা উচিত। আচ্ছা, এটা পারলে দেখেন সেম একটা টাইপের প্রশ্ন বুয়েটে 6-7 সালে আসছিল। এটা আবার বোর্ড পরীক্ষায় কত সালে যেন আসছে, সো সেটা আমি আর এখানে লিখতে পারি নাই, কারণ আমার কাছে যে স্লাইড ছিল, মানে আমার কাছে যে বই ছিল, সেই বইটা বেসিক্যালি হচ্ছে অনেক আগের একটা বই, মানে অনেক আগের বলতে সেটা মনে হয় 2023 সেশনের বই বা 2022 সেশনের বই, আমার এক্সাক্ট খেয়াল নাই। সো সেই বইয়ের থেকে আমি অঙ্কটা তুলছি। নতুন বইয়ের মধ্যে দেখবেন যে এই অঙ্কটা বোর্ড পরীক্ষায়ও কোনো একটা জায়গায় আসছে। তো পরামিতিক ফাংশনের অন্তরীকরণ এই জিনিসটারে আমরা কেমনে শিখাইছিলাম? পরামিতিক ফাংশনের অন্তরীকরণ এই জিনিসটারে আমরা এরকমভাবে শিখাইছিলাম। পরামিতিক ফাংশনের অন্তরীকরণ সেটারে আমরা এমনে শিখাইছিলাম যে যেই ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা আপনি আগে লেখা ফেলান। তাহলে আমার কাছে দেওয়া আছে x ইকুয়াল টু এত, আর y ইকুয়াল টু কত দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে a ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তো নর্মালি এ কে তো ভাই আমরা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করি, তাই না? এ নর্মালি একটা কনস্ট্যান্ট। সো এ যেহেতু কনস্ট্যান্ট দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে সেই জিনিসটা আসবে হচ্ছে এ থিটা মাইনাস এ সাইন থিটা। ঠিক আছে, এক্সের যেই ভ্যালুটা আসবে, এক্সের ভ্যালু আসবে হচ্ছে এইটা, এ দিয়ে যদি গুণ করে দিই। সিমিলার ওয়েতে এ দিয়ে যদি আমি গুণ করে দিই, এ দিয়ে গুণ করে দিলে এটা আসবে হচ্ছে এ মাইনাস এ কস থিটা। তাহলে এবার খেয়াল করে দেখেন, আপনার এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশনটা হইছে তৃতীয় ভ্যারিয়েবল থিটা এর মাধ্যমে। তাই না? সাইন কজ এগুলা তো অপারেটর, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশনটা হইছে কার মাধ্যমে? রিলেশনটা হইছে থিটা এর মাধ্যমে। তাহলে বোথ সাইডে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে? বোথ সাইডে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তাহলে বোথ সাইডে আসেন, থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই। এক্স কে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটার আমরা লিখবো ডিএক্স বাই ডি থিটা। এ থিটা এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে এ, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, এ এর মতো থাকবে, সাইন থিটা এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে কস থিটা। নর্মাল কাজ করছি। সিমিলার ওয়েতে ওয়াই এর ডিফারেন্সিয়েশন থিটা এর সাপেক্ষে, সেটারে আপনি দেখবেন হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। মাইনাসটা মাইনাসের মতো থাকবে, এ এর মতো থাকবে, আর কস থিটার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে হচ্ছে মাইনাস সাইন থিটা। সো মাইনাসে মাইনাসে প্লাস বানায় ফেলাবে, প্লাস বানায় ফেলাবে। তাহলে আমরা বেসিক্যালি ডিএক্স বাই ডি থিটা এই ভ্যালুটাও বের করে রাখছি, ডিওয়াই বাই ডি থিটা এই ভ্যালুটাও বের করে রাখছি। সো এই দুইটা ভ্যালু যদি আমাদের বের করা থাকে, এখন আমাদের তো এই দুইটার ভ্যালু একটাও বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে কার ভ্যালু? আমাদের বের করতে বলছে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এই ভ্যালুটা বের করতে বলছে। সো দেখেন, উপরে নিচে থিটা দিয়ে ভাগ করে দেন, উপরে নিচে যদি থিটা দিয়ে ভাগ করে দেই তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডি থিটা, আর এই নিচেরটারেও যদি থিটা দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা হয়ে যাবে ডিএক্স বাই ডি থিটা। ভ্যালু বসাই দেন, ডিওয়াই বাই ডি থিটা এই ভ্যালুটা বের করা আছে। ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু কত? ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু হচ্ছে এ সাইন থিটা। ডিওয়াই বাই ডি থিটা এই ভ্যালুটা হচ্ছে এ সাইন থিটা। অ্যান্ড ডিএক্স বাই ডি থিটা এর ভ্যালু কত? ডিএক্স বাই ডি থিটা এর ভ্যালু হচ্ছে এ মাইনাস এ কস থিটা। ডিএক্স বাই ডি থিটা এই ভ্যালুটা হচ্ছে এ মাইনাস এ কস থিটা। তাহলে দেখেন, উপরে নিচে এ কমন নিয়ে কাটাকাটি করে দেওয়া যায়। উপরে নিচে যদি এ কমন নিয়ে কাটাকাটি করি তাহলে উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন থিটা, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস কস থিটা। সূত্র ফালান, উপরে যদি সাইন 2 থিটার ফর্মুলা ফালাই, সাইন 2 থিটার ফর্মুলা কি ছিল ভাইয়া? সাইন 2 থিটার ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, মানে অ্যাঙ্গেল অর্ধেক করে ফেলাইতে হবে। সাইন 2 থিটার ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে উপরে তো শুধুমাত্র সাইন থিটা আছে, তাহলে 2 সাইন থিটা এর অর্ধেক করলে কত হয়? থিটা এর অর্ধেক করলে হয় থিটা বাই 2, কস থিটা এর অর্ধেক করলে কত হবে? থিটা এর অর্ধেক করলে হবে হচ্ছে থিটা বাই 2।
1 মাইনাস কস টু থিটা, 1 মাইনাস কস টু থিটা এর ফর্মুলা কি ছিল? 1 মাইনাস কস টু থিটা এর ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস টু থিটা ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আপনাদের সবসময় আমি একটা কথা বলি, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। তাহলে বোথ সাইড থেকে মানে উপর নিচের থেকে হচ্ছে 2 ক্যান্সেল। উপর নিচ থেকে যদি 2 ক্যান্সেল আউট হয়, 2 ক্যান্সেল আউট হইলে দেখেন তো উপরে আমার কাছে থাকবে হচ্ছে একটা কস থিটা বাই 2, উপরে আমার কাছে থাকবে হচ্ছে একটা কস থিটা বাই 2। সাইন থিটা বাই 2 এর সাথে যদি সাইন স্কোয়ার থিটা বাই 2 ক্যান্সেল আউট করি তাহলে নিচে থাকবে হচ্ছে একটা সাইন থিটা বাই 2। ঠিক আছে, তাহলে কস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে কট থিটা বাই 2। কস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 সেটা হয়ে যাবে হচ্ছে কট থিটা বাই 2। ঠিক আছে, সো এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় কিন্তু অলরেডি একবার আইসা গেছে। এই অঙ্কটা বোর্ড পরীক্ষা অলরেডি একবার আইসে গেছে। বুয়েটে আসছিল কত সালে? বুয়েটে আসছিল 6-7 সালে। সো আপনারা যারা যারা এই চিন্তা করেন যে ভাই এটা তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসছে, এটা তো হচ্ছে ডিইউ অ্যাডমিশন টেস্টে আসছে, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, এই জিনিস তো আমার বোর্ড পরীক্ষা আসবে না, এই চিন্তার থেকে একটু বের হয়ে আসেন। এই চিন্তার থেকে একটু বের হয়ে আসেন, যেটা ভাই বোর্ড পরীক্ষায় আসছে ওটাই মেডিকেলে আসবে, যেটা বোর্ড পরীক্ষায় আসছে সেটাই ডিইউতে আসবে, যেটা বোর্ড পরীক্ষায় আসছে সেটাই বুয়েটে আসবে, অথবা ভাইস ভার্সা, বুয়েটে যেটা আসছে সেটা বোর্ড পরীক্ষায় আসবে, ডিইউতে যেটা আসছে সেটাই বোর্ড পরীক্ষায় আসবে, মেডিকেলে যেটা আসছে সেটাই বোর্ড পরীক্ষায় আসবে। সো এই অঙ্কগুলো কিন্তু বেসিক্যালি আমাদের ওই জিনিসপত্রগুলাই শেখায়। এই অঙ্কগুলো বেসিক্যালি আমাদের ওই জিনিসপত্রগুলাই শেখায়। ঠিক আছে, এইবার আসেন ভাইয়া, এইবার আসেন হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এইবার আসেন হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সো পর্যায়ক্রমিক অন্তরীকরণের এমসিকিউ এর জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এইখানের যেই চার্টটা দেওয়া আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের জন্য, এই যে এখানে দেখেন বহুত কষ্ট করে আপনাদের জন্য ইকুয়েশন টাইপ করে করে আপনাদের জন্য এখানে একটা চার্ট বানাইছি, সুন্দর একটা চার্ট বানাইছি। এই চার্টটা একটু সুন্দর মতো স্ক্রিনশট তুলে রাখবেন, অথবা এই চার্টটা একটু সুন্দর মতো খাতায় তুলে রাখবেন। ঠিক আছে, যেটা সুবিধা হয়। দেখেন আমি কিন্তু স্ক্রিন থেকে সরে গেছি, আমি স্ক্রিন থেকে সরে এসে আপনাদের হচ্ছে পুরাটা তোলার জন্য সুযোগ করে দিছি। যদি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n হয় তাহলে y n মানে n-তম অন্তরীকরণ সেটা হবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। যদি তার চেয়ে একবার বেশি অন্তরীকরণ করতে বলি তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট হয়ে যাবে হচ্ছে 0। পরে যতবারই আপনি অন্তরীকরণ করেন না কেন রেজাল্ট আসবে হচ্ছে 0। পরে যতবার অন্তরীকরণ করেন না কেন রেজাল্ট আসবে হচ্ছে 0। যদি যদি ভাইয়া y ইকুয়াল টু, যদি y ইকুয়াল টু, এটা কি হইল, যদি y ইকুয়াল টু, যদি y ইকুয়াল টু সাইন এ এক্স প্লাস বি হয় তাহলে সেই ক্ষেত্রে n-তম অন্তরীকরণের রেজাল্ট আসবে a টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। যদি y ইকুয়াল টু কজ এ এক্স প্লাস বি হয় সেই ক্ষেত্রেও রেজাল্ট সেম, n-তম অন্তরীকরণের রেজাল্ট আসবে a টু দি পাওয়ার n কজ n পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। এটা ইম্পর্টেন্ট। y ইকুয়াল টু ln এ এক্স প্লাস বি, তাহলে সেই ক্ষেত্রে n-তম অন্তরীকরণের রেজাল্ট আসবে হচ্ছে এইটা। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে সেই ক্ষেত্রে n-তম অন্তরীকরণের রেজাল্ট আসবে হচ্ছে এটা। y ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, n-তম অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে এটা। y ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস এ, তাহলে সেই ক্ষেত্রে n-তম অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে এটা। এটা কিন্তু দেখবেন যে বিভিন্ন জায়গার বোর্ড পরীক্ষার এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এমসিকিউ, সব জায়গায় কিন্তু এই সেম জিনিসটাই পরীক্ষা আসছে, সব জায়গায় এই সেম জিনিসটা পরীক্ষা আসছে। সো এই সেম জিনিসটা সুন্দর মতো খাতায় তুলে ফেলাবেন, এই জিনিসটা সুন্দর মতো খাতায় তুলে ফেলাবেন। ঠিক আছে, এই জিনিসটা সুন্দর মতো খাতায় তুলে ফেলাবেন। তো আসেন আমরা হচ্ছে এই রিলেটেড এক্সাম্পলগুলো একটু দেখে ফেলাই, এই রিলেটেড এক্সাম্পলগুলো একটু দেখে ফেলাই। সো এই রিলেটেড প্রথম এক্সাম্পল যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু সেক এক্স হলে, y ইকুয়াল টু সেক এক্স হলে এই জিনিসপত্র প্রমাণ করতে বলছে, y ইকুয়াল টু সেক এক্স হলে এই জিনিসপত্র প্রমাণ করতে বলছে। সো এই জিনিসপত্র আমি কেমনে প্রমাণ করব? দেখেন দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে আমার কাছে? দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু সেক এক্স, দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু সেক এক্স। আচ্ছা, প্রশ্নের দিকে তাকান, কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলছে? এখানে y2 লেখা আছে না, y2 মানে কত? কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে? y এর 2বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো y এর যদি আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করি, y এর যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y এর প্রথম ডিফারেন্সিয়েশন সেটার আমরা কত লিখবো? y1। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে ভাইয়া? সেক এক্স এর ডিফারেন্সিয়েশন আমাদের মুখস্থ, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। আচ্ছা, ভালো কথা। এইবার যখন আপনি এইটারে আবার সেকেন্ড ডেরিভেটিভ করতে যাবেন, এইটারে যখন আপনি সেকেন্ড ডেরিভেটিভ করতে যাবেন, সেকেন্ড ডেরিভেটিভ করতে গেলে ডান পাশে কিন্তু ইউ ইন্টু ভি এর ফর্মুলা পড়ে,
ডান পাশে দেখেন ইউ ইন্টু ভি এর ফর্মুলা পড়েন, দুইটা এক্স এর ফাংশন গুণাকারে আছে, দুইটা এক্স এর ফাংশন গুণাকারে আছে। সো দুইটা এক্স এর ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথমে ইউকে স্থির রাখতে হয়, তার মানে সেক এক্স এটাই স্থির থাকবে। ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন কত? ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স সূত্রের প্লাস। এবার ট্যান এক্স স্থির থাকবে, ট্যান এক্স স্থির থাকবে। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কত? সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে এবার দেখেন ডান পাশ থেকে একটা সেক এক্স কমন যায়। সো সেক এক্স কমন গেলে আপনার কাছে প্রথমেই থাকে হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস একটা সেক এক্স তো কমন নিয়ে ফেলাইছেন, তাহলে ট্যান এক্স আর ট্যান এক্স গুণ করলে সেটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স। ট্যান এক্স আর ট্যান এক্স গুণ করলে সেটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে সেক এক্স ঠিকঠাক মতো থাকবে, সেক এক্স ঠিকঠাক মতো থাকবে, সেক স্কোয়ার এক্সও ঠিকঠাক মতো থাকবে। ট্যান স্কোয়ার এক্সের পরিবর্তে আপনি লিখতে পারেন না ভাইয়া সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ট্যান স্কোয়ার এক্সের পরিবর্তে আপনি লিখতে পারেন হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখেন আমি ঘটনাটা আবারও রিপিট করতেছি, সেক এক্সের মতো রয়ে গেছে, সেক স্কোয়ার এক্সের মতো রয়ে গেছে। ট্যান স্কোয়ার এক্সকে পরিবর্তিত করে বা ট্যান স্কোয়ার এক্সকে কনভার্ট করে আমি লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। কেমনে লিখতে পারি? কারণ আমরা সূত্র কি শিখছিলাম? সূত্র শিখছিলাম হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে ট্যান স্কোয়ার এক্স মানে কত? ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। সেই রিপ্লেসমেন্টটাই তো ঘটাইছি, তাই না? সেই রিপ্লেসমেন্টটুকুই আমি ঘটাইছি। আচ্ছা, ভালো কথা। তাহলে এইবার দেখেন সেক এক্সের মতো থাকলো, সেক এক্স ঠিকঠাক মতো থাকলো, ডান ইনটু দিয়া সেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্স যোগ হয়ে টু সেক স্কোয়ার এক্স, সাথে আছে হচ্ছে মাইনাস ওয়ান। সেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্স যোগ হয়ে বানাবে হচ্ছে টু সেক স্কোয়ার এক্স, সাথে আছে হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার যদি আমি মান রিপ্লেস করে দিই, তাহলে একটু খেয়াল করে দেখবেন যে ওয়াই টু তো বাম পাশে ছিলই, তাই না? সেক এক্স মানে কত দেওয়া ছিল? সেক এক্স মানে দেওয়া ছিল হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার এক্স সেটা হয়ে যাবে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর সাথে থাকবে হচ্ছে একটা মাইনাস ওয়ান। ঠিক আছে, টু এর মতো থাকবে, সেক স্কোয়ার এক্স এর পরিবর্তে বসবে হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই মানে দেওয়া ছিল হচ্ছে সেক এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স কত হয়ে যাবে? সেক স্কোয়ার এক্স হয়ে যাবে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর সাথে যে মাইনাস ওয়ানটা ছিল সেই মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানের মতোই রয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাই কি আপনার প্রমাণ করতে বলছিল না? দেখেন তো, এই জিনিসটাই কিন্তু আপনার প্রমাণ করতে বলছিল যে ওয়াই টু এটা ইকুয়াল টু ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই টু এটা ইকুয়াল টু ওয়াই ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, পারবো নাকি পারবো না? ডেফিনেটলি পারা উচিত। ঠিক আছে, ওকে। সো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আমরা জাস্ট আর দুইটা অঙ্ক করাই দিব, দুইটা অঙ্ক একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবেন, সবগুলো অঙ্ক পারবেন। বাদ বাকি সবগুলো অঙ্ক পারবেন। দেখেন, আপনারা যখন এরকম কোনো একটা ফাংশনের পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে দিবে, আপনার প্রথম কাজ হচ্ছে টোটাল 4টা কাজের কথা বলবো। টোটাল কাজ কয়টা? টোটাল কাজ হচ্ছে 4টা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই কথাগুলো একটু সুন্দর মতো খাতায় নোট ডাউন করবেন, আমি বোর্ডে লিখতেছি না। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে ওয়াইকে এক পাশে ফাঁকা রাখবো। সেকেন্ড কাজ হচ্ছে যদি রুট থাকে তাহলে স্কোয়ার করব। প্রথম কাজ হচ্ছে ওয়াইকে এক পাশে ফাঁকা রাখবো, রুট থাকলে স্কোয়ার করব, ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করব, মান রিপ্লেস করা গেলে মান রিপ্লেস করব। টোটাল কাজ কয়টা? টোটাল কাজ হচ্ছে 4টা। ওয়াইকে এক পাশে ফাঁকা রাখবো, রুট থাকলে স্কোয়ার করব, ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করব, আর আরেকটা কাজ কি বলছি? মান রিপ্লেস করা গেলে মান রিপ্লেস করব। 4টা কাজই এই অঙ্কের মধ্যে ইনক্লুডেড। সো এই অঙ্কটা ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবেন, অ্যান্ড এইটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা অনেকবার করে পরীক্ষা আসছে। ডিইউ রিটেনেও মনে হয় এই অঙ্কটা, ডিইউ এমসিকিউতেও হচ্ছে এই অঙ্কটা পরীক্ষা আসছে। ঠিক আছে, তো অঙ্কটা করব কেমনে? লেখা ফেলান, দেওয়া আছে আপনার কাছে কি দেওয়া আছে? আপনার কাছে দেওয়া আছে হচ্ছে cos রুট ওভার ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আপনি যেই কথা লিখতে পারেন সেটা হচ্ছে রুট ওভার ওয়াই এটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স এক্স। কারণ আমাদের কাজ হচ্ছে ওয়াইকে এক পাশে ফাঁকা রাখা, তাহলে রুট ওভার ওয়াই এটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে cos ইনভার্স এক্স। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এইবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, সেকেন্ড কাজ বলছিলাম হচ্ছে রুট থাকলে স্কোয়ার করতে হবে। তাহলে বাম পাশে যেহেতু রুট আছে তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দেন। রুট ওভার ওয়াই এর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে শুধুমাত্র ওয়াই, কজ ইনভার্স এক্স এর স্কোয়ার করলে সেটা আসবে হচ্ছে কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, কজ ইনভার্স এক্স এর স্কোয়ার করলে সেটা আসবে হচ্ছে কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি, বাম পাশে ডিফারেন্সিয়েট করলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন লিখবো হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর ডিফারেন্সিয়েশন লিখবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর ডিফারেন্সিয়েশন লিখবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আমার প্রশ্নের মধ্যে কোন নোটেশন ইউজ করা আছে আমি সেই নোটেশন অনুযায়ী মান বসাবো। ওয়াই এর ডিফারেন্সিয়েশন প্রশ্নের মধ্যে দেখেন ডিওয়াই বাই ডিএক্স, ডি টু ওয়াই বাই ডিএক্স টু এইভাবে লিখছে, তাই না? তাহলে আমাদের কি কাজ করতে হবে, আমাদের ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। সামথিং এর স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত হবে, সামথিং এর স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2 ইন্টু সামথিং। সামথিংটা যেহেতু এক্স ছিল না তাহলে ওটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখন যেই কথাটা বলছিলাম, আমরা বলছিলাম যে ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করব, ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করব। সো এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এইটারে ডান পাশ বাম পাশে পাঠাই দিলাম, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটারে কোন পাশে পাঠাই দিছি, এটারে বাম পাশে পাঠাই দিছি। তারপরে আমার কাছে ডান পাশে কি থাকতেছে, ডান পাশে থাকতেছে হচ্ছে -2 ইন্টু কজ ইনভার্স এক্স, ডান পাশে থাকতেছে হচ্ছে -2 ইন্টু কজ ইনভার্স এক্স। এখন দেখেন অঙ্কের মধ্যে আবারও রুট চলে আসছে, অঙ্কের মধ্যে আবারও রুট চলে আসছে। সো রুট চলে আসলে আমার এখন কি করা লাগবে, রুট চলে আসলে আমার এখন স্কোয়ার করা লাগবে। তাহলে স্কোয়ার করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার স্কোয়ার করলে আর রুটটা থাকবে না। ডিওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার করলে সেটার আপনি কি লিখবেন, ডিওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার করলে সেটার আপনি লিখবেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। আর বাম পাশে ডান পাশে কত থাকবে, ডান পাশে থাকবে হচ্ছে 4 ইন্টু কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, 4 ইন্টু কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। -2 এর স্কোয়ার করলে সেটা 4 আসবে, কজ ইনভার্স এক্স এর স্কোয়ার করলে কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার আসবে। ঠিক আছে, এখন দেখেন আপনি যখন আবারও ডিফারেন্সিয়েট করতে যাবেন, আপনি যখন আবারও ডিফারেন্সিয়েট করতে যাবেন, এইবার ডিফারেন্সিয়েট করতে যাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন। আচ্ছা, ডিফারেন্সিয়েট করার আগে আমাদের কাজ আসলে যেটা, ডিফারেন্সিয়েট করার আগে কাজ যেটা সেটা হচ্ছে বলছিলাম যে ভাই যদি মান রিপ্লেস করা যায়, যদি মান রিপ্লেস করা যায় তাহলে মান রিপ্লেস করে দিব, যদি মান রিপ্লেস করা যায় তাহলে মান রিপ্লেস করে দিব। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো ভাইয়া, কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সেটারই কি আপনি আসলে ওয়াই বলছিলেন না, কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সেটারই আপনি কি বলছিলেন, সেটারই আপনি ওয়াই বলছিলেন। কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার সেটারই আপনি কত বলছিলেন, সেটারই আপনি ওয়াই বলছিলেন। সো মান রিপ্লেস করা গেলে মান রিপ্লেস করে দিব, মান রিপ্লেস করা গেলে মান রিপ্লেস করে দিব। ঠিক আছে, মান রিপ্লেস করে দিলাম। এখন দেখেন যদি আমি ডিফারেন্সিয়েট করি, এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে বাম পাশে ইউ ইন্টু ভি এর ফর্মুলা বসবে, বাম পাশে হচ্ছে ইউ ইন্টু ভি। তাহলে প্রথমে ইউকে স্থির রাখা লাগবে, প্রথমে ইউকে স্থির রাখা লাগবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে স্থির রাখলাম। সামথিং এর স্কোয়ার, সামথিং এর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হয়, 2 ইন্টু সামথিং, তাই না? সামথিং এর স্কোয়ার ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 2 ইন্টু সামথিং। সামথিংটা যেহেতু এক্স ছিল না তাহলে ওইটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, সামথিংটা যেহেতু এক্স ছিল না তাহলে ওটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিওয়াই বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন কত, ডিওয়াই বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, সূত্রের প্লাস। এবার ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার এটার স্থির রাখবো, ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার এটার স্থির রাখবো। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার এটার স্থির রাখলাম। 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, ওই মাইনাসটা মাইনাসের মতো রয়ে গেছে, 4 এর মতো রয়ে গেছে। y এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, y এর ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স, y এর ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তো অঙ্ক বেসিক্যালি হয়েই বসে আছে। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন তো প্রত্যেকটা টার্মের মধ্যে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স কমন আছে কিনা। এই যে প্রথম টার্মটার মধ্যে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে, দ্বিতীয় টার্মটার মধ্যেও দেখেন 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে, আর এই ডান পাশেও দেখেন 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে। তাহলে পুরা রাশিকে আমি 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ভাগ করে দিব, পুরা রাশিকে আমি কত দিয়ে ভাগ করে দিব, 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে পুরা রাশিকে যদি 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ভাগ করি তাহলে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ক্যান্সেল আউট হয়ে গেছে, আমার কাছে থাকতেছে হচ্ছে d2y বাই dx2। ঠিক আছে,
2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে একটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর ওই পাশেও দেখেন 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে একটা 2। ঠিক আছে, 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে একটা 2। দেখেন আমারে কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে বলছিল, আমারে কিন্তু ভাইয়া এই জিনিসটাই প্রমাণ করতে বলছিল, খালি 2টারে এই পাশে আইনা প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, খালি হচ্ছে 2টারে এই পাশে আইনা প্রমাণ করতে বলছিল, তাহলে এই 2টারে এই পাশে নিয়ে আসলে সেটা হয়ে যাবে -2 ইকুয়াল টু হবে হচ্ছে 0। দেখেন এই জিনিসটাই কি আমারে প্রমাণ করতে বলছিল না ব্রো? এই জিনিসটাই কিন্তু আমারে প্রমাণ করতে বলছিল, এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স -2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে স্টেপ কয়টা বলছি ভাইয়া? স্টেপ বলছি হচ্ছে 4টা। কি কি স্টেপ বলছি? প্রথম স্টেপই হচ্ছে ওয়াইকে এক পাশে ফাঁকা রাখবো, ওয়াইকে এক পাশে ফাঁকা রাখবো, রুট থাকলে স্কোয়ার করব। ওয়াইকে এক পাশে ফাঁকা রাখবো, রুট থাকলে স্কোয়ার করব, ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করব, এরপরে মান রিপ্লেস করা গেলে মান রিপ্লেস করে দিব। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে এই 4টা, টোটাল কাজ হচ্ছে এই 4টা। এই 4টা কাজই কিন্তু এই অঙ্কের মধ্যে করা লাগছে, এই একটা সিঙ্গেল অঙ্কের মধ্যে কিন্তু আমার 4টা কাজই করা লাগছে, এই একটা সিঙ্গেল অঙ্কের মধ্যে আমার 4টা কাজই করা লাগছে। রুট থাকলে স্কোয়ার করা লাগছে, ওয়াইকে সিঙ্গেল রাখা লাগছে, যা যা কিছু আছে সব কিছু এই একটা অঙ্কের মধ্যেই করা লাগছে, যা যা কিছু আছে সব কিছু এই একটা অঙ্কের মধ্যেই করা লাগছে। পরেরটা, ln y ইকুয়াল টু tan ইনভার্স x হলে, ln y ইকুয়াল টু tan ইনভার্স x হলে এই জিনিস প্রমাণ করতে বলছে, ln y ইকুয়াল টু tan ইনভার্স x হলে এই জিনিস প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেখা ফেলাবো, দেওয়া আছে, আমরা লেখা ফেলাবো হচ্ছে দেওয়া আছে। কি দেওয়া আছে আমার কাছে? দেওয়া আছে হচ্ছে ln y এটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x, দেওয়া আছে হচ্ছে ln y এটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। তাহলে y কে যদি ফাঁকা রাখতে চাই ln টাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া লাগবে, ln যদি ওই পাশে পাঠাই দেই তাহলে আমার কাছে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x। ঠিক আছে, লগারিদম যদি ওই পাশে পাঠাই দিই, ন্যাচারাল লগারিদম যদি ওই পাশে পাঠাই দিই তাহলে সেটা হয়ে যাবে e টু দি পাওয়ার tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে এইবার আপনি অঙ্কের দিকে তাকান, দুইবার ডিফারেন্সিয়েট করতে বলছে, আপনি প্রথমবার ডিফারেন্সিয়েশন করেন, প্রথমবার ডিফারেন্সিয়েশন করেন, তাহলে y এর ডিফারেন্সিয়েশন কত? y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx। e টু দি পাওয়ার সামথিং ডিফারেন্সিয়েশন কত হবে ভাইয়া? e টু দি পাওয়ার সামথিং এর ডিফারেন্সিয়েশন হবে e টু দি পাওয়ার সামথিং নিজে, কিন্তু এখানে কথা হচ্ছে যে সামথিংটা যেহেতু x ছিল না তাহলে ওটারে আবারও ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার ভগ্নাংশ থাকলে আমরা বলছিলাম আর গুণন করে দিতে, ভগ্নাংশ থাকলে বলছিলাম বজ্র গুণন করে দিতে, তাহলে 1 প্লাস x স্কোয়ার বাম পাশে পাঠাই দিলাম, সাথে ছিল হচ্ছে dy বাই dx, অ্যান্ড ডান পাশে কত ছিল ভাইয়া? ডান পাশে ছিল হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x, ডান পাশে ছিল হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x। ঠিক আছে, এখন দেখেন সবার লাস্ট স্টেপে আমরা কি বলছিলাম? সবার লাস্ট স্টেপে আমরা বলছিলাম হচ্ছে যে যদি মান রিপ্লেস করা যায় ডেফিনেটলি মান রিপ্লেস করে দিব। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, e টু দি পাওয়ার tan ইনভার্স x, e টু দি পাওয়ার tan ইনভার্স x এটারই কি আমরা আসলে y বলে আসছিলাম না? e টু দি পাওয়ার tan ইনভার্স x সেটারই আমরা আসলে কি বলে আসছিলাম? সেটারই আমরা বলে আসছিলাম হচ্ছে y। e টু দি পাওয়ার tan ইনভার্স x সেটারই বলে আসছিলাম হচ্ছে y। ঠিক আছে, তাহলে ওইটুকু টার্মকে যেহেতু আমরা y বলছিলাম, e টু দি পাওয়ার tan ইনভার্স x এইটুকু টার্মকে যেহেতু আমরা y বলছিলাম, তাহলে এবার খেয়াল করেন বাম পাশে u ইন্টু v এর ফর্মুলা বসবে। আমি যদি আবারও ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে প্রথমে u কে স্থির রাখবো, 1 প্লাস x স্কোয়ার এটাকে স্থির রাখলাম। dy বাই dx এর ডিফারেন্সিয়েশন কত হয়? dy বাই dx এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে d2y বাই dx2, d2y বাই dx2 সূত্রের প্লাস। এবার dy বাই dx কে স্থির রাখবো, dy বাই dx কে স্থির রাখবো, 1 প্লাস x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2x, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আর ডান পাশে একটা y আছে, তাহলে y এর ডিফারেন্সিয়েশন কত? y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx। তাহলে এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন যে আপনার ঘটনা যেটা ঘটতেছে যে dy বাই dx গুলাকে যদি আপনি এক পাশে আইনা কমন নেন, dy বাই dx গুলাকে যদি আপনি এক পাশে আইনা কমন নেন তাহলে আপনার কাছে ঘটনা কি ঘটে? dy বাই dx যদি আপনি এক পাশে আইনা কমন নেন, দেখেন এইটুকু টার্ম তো ঠিকঠাক মতো রয়ে যাবে, তাই না? dy বাই dx যদি আমি কমন নেই, dy বাই dx যদি এক পাশে আইনা কমন নেই তাহলে আগের থেকে একটা 2x ছিল,
আগের থেকে একটা 2x ছিল, -1টা এই পাশে চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে 0। দেখেন আপনারা কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল, আপনারা বেসিক্যালি এই জিনিসটাই প্রমাণ করতে বলছিল, তাই না? এই জিনিসটাই হচ্ছে আপনারা প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, পারবো নাকি পারবো না? ডেফিনেটলি পারা উচিত, তাই না? ডেফিনেটলি আমাদের হচ্ছে এই টাইপের জিনিসপত্র পারা উচিত, কারণ এইগুলার যে সস্তা অঙ্ক আর পরীক্ষায় আসতে পারে না। ঠিক আছে, আপনি একটু বোর্ড বই খুলে দেখবেন, বোর্ড বই খুলে দেখলেই দেখবেন যে এই অঙ্কটা কতবার করে পরীক্ষা আসছে। বোর্ড বই খুলে দেখলেই দেখবেন যে এই অঙ্কটা কতবার করে পরীক্ষা আসছে। এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু অনেকবার করে পরীক্ষায় আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন পরের টাইপে। পরের টাইপ হচ্ছে ভাইয়া অন্তরীকরণের প্রয়োগ। অন্তরীকরণের প্রয়োগ, তাহলে আমরা প্রথমেই অঙ্কগুলো একটু তুলে ফেলাই। অঙ্কটা তোলার জন্য আমি 1 মিনিট সময় দিতেছি, অঙ্কটা তোলার জন্য আমি 1 মিনিট সময় দিতেছি। এই যে আমাদের টাইমার অন করে দিলাম, আপনি হচ্ছে এখান থেকে এই অঙ্কটা করার জন্য 1 মিনিট টাইম পাবেন, মানে অঙ্কটা তোলার জন্য 1 মিনিট টাইম পাবেন। তারপরে আমি অঙ্ক এক্সপ্লেন করে করাই দিতেছি, অঙ্ক আমি এক্সপ্লেন করে করাই দিতেছি, বাট অঙ্কটা করার জন্য মানে তোলার জন্য আপনি খাতায় তোলেন, তোলার জন্য আমি আপনারা 1 মিনিট সময় দিলাম। ঠিক আছে, এই পুরো অঙ্কটা তোলার জন্য আমি আপনারা 1 মিনিট সময় দিলাম। তাহলে অঙ্কটা খাতায় তুলে ফেলান, অঙ্কটা খাতায় তুলে ফেলান। বলছে হচ্ছে 4,3 বিন্দুতে এত অধিবৃত্তের স্পর্শকের ঢাল নির্ণয় করো। বেসিক্যালি আমার কাছে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমার বলছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে 4,3 বিন্দুতে ওই অধিবৃত্তটার স্পর্শকের ঢাল নির্ণয় করতে। ঠিক আছে, আমার বলছে যে একটা পার্টিকুলার পয়েন্টে ওই অধিবৃত্তটার স্পর্শকের ঢাল নির্ণয় করতে। ঠিক আছে, তো আপনারা একটু মনে করে দেখেন যে আমাদের টাইম শেষ হয়ে গেছে। আপনারা একটু মনে করে দেখেন যে আমরা অধিবৃত্তের সমীকরণ হোক বা যেই সমীকরণই হোক না কেন, আমরা যখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ পড়াইছিলাম, একটু মনে করে দেখবেন যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ যখন পড়াইছিলাম তখন আমরা এই জিনিস বলছিলাম যে dy/dx এটার কাজই হচ্ছে স্পর্শকের ঢাল নির্ণয় করা, তাই না? মূল নিয়মে অন্তরীকরণ পড়ানোর সময় আমরা এই জিনিস পড়াই আসছিলাম যে dy/dx এর কাজ কি? dy/dx এর কাজই হচ্ছে স্পর্শকের ঢাল নির্ণয় করা। তাহলে এবার খেয়াল করে দেখেন, যেই ফাংশনটা আপনার কাছে দেওয়া আছে সেই ফাংশনটা তুলে ফেলান। সেই ফাংশনটা কত? সেই ফাংশনটা হচ্ছে 3x² - 4y², এটা ইকুয়াল টু হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার আমার কি করা লাগবে? এই ফাংশনটার আমার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে dwr2x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। 3x² এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 3x² ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 6x মাইনাস 4y² ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 8y, সাথে থাকবে হচ্ছে একটা dy/dx। 4y² এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 8y, সাথে থাকবে হচ্ছে একটা dy/dx, কারণ 4 তো 4 এর মতোই থাকবে। সামথিং এর স্কোয়ার, সামথিং এর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে? সামথিং এর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2 ইন্টু সামথিং। তাহলে 4 এর সাথে যদি 2 গুণ হয়, 4 এর সাথে 2 গুণ হলে 4 দুগুণে কত বানাবে বলেন? 4 দুগুণে বানাবে হচ্ছে 8। ঠিক আছে, আর যেহেতু সামথিংটা ওয়াই মানে এক্স ছিল না, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে dy/dx। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন তো dy/dx এটা ইকুয়াল টু কত লিখতে পারি? dy/dx এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 6x ডিভাইডেড বাই 8y। dy/dx এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 6x ডিভাইডেড বাই 8y। ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেছে। আর একটু যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে 3x ডিভাইডেড বাই 4y আসে, 3x ডিভাইডেড বাই 4y আসতেছে। ঠিক আছে, তো এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনারা স্পর্শকের ঢাল বাইর করতে বলছে কোন বিন্দুতে? স্পর্শকের ঢাল বাইর করতে বলছে হচ্ছে 4,3 বিন্দুতে। তাহলে এইটারে আপনি হচ্ছে এক কাজ করতে পারেন, যে সেটা হচ্ছে গ্রামের চাচাতো ভাইদের মতো লিখতে পারেন, গ্রামের চাচাতো ভাইদের মতো লিখতে পারেন যে 4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল। ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার মতো স্মার্ট হন, আপনি যদি আমার মতো স্মার্ট হন, তাহলে এটারে লিখবেন হচ্ছে আপনি dy/dx at 4,3। dy/dx দিয়ে আমরা কি বুঝাইতেছি? স্পর্শকের ঢাল। কোন বিন্দুতে স্পর্শকের ঢাল লাগবে? 4,3 বিন্দুতে। তাহলে এখানে x এর জায়গায় 4 বসাই দিব, y এর জায়গায় 3 বসাই দিব। x এর জায়গায় যদি 4 বসাই, y এর জায়গায় যদি 3 বসাই, তাহলে 3 ইন্টু x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় বসবে হচ্ছে 4।
4 ঠিকঠাক মতো থাকবে, ওয়াই এর জায়গায় কত বসবে, ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে 3। তাহলে ফাইনালি কাটাকাটি করে অ্যান্সার কত পাইতেছি, ফাইনালি কাটাকাটি করে অ্যান্সার পাইতেছি হচ্ছে 1। তাহলে 4,3 বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল কত, এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল হচ্ছে 1। 4,3 বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল কত, এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল হচ্ছে 1। ঠিক আছে, 4,3 বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল হচ্ছে 1। পরের অঙ্ক দেখেন, এই অঙ্ক আমি আর করাই দিতেছি না, এই অঙ্ক আমি আর করাই দিব না, এই অঙ্কটা সুন্দর মতো খাতায় তুলে ফেলান। 1 মিনিট টাইম দিব অঙ্কটা তোলার জন্য, আমি জাস্ট আইডিয়াটুকু হচ্ছে ক্লিয়ার করে দিব, আমি জাস্ট আইডিয়াটুকু একটু ক্লিয়ার করে দিব। সো 1 মিনিট টাইম দিতেছি, আগে অঙ্কটা তোলেন, আগে অঙ্কটা তোলেন। এই অঙ্ক তুলতেও আসলে 1 মিনিটের বেশি সময় লাগার কথা না, এই অঙ্ক তুলতেও 1 মিনিটের বেশি সময় লাগার কথা না। y ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, y ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাইলে এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন যে এই অঙ্কটা আসলে কেমনে করা যায়, এই অঙ্কটা আসলে কেমনে করা যায়। এই অঙ্ক করার প্রসিডিওর হচ্ছে, এই অঙ্ক করার প্রসিডিওর হচ্ছে যে আমরা কি কাজ করব, আমরা হচ্ছে এখান থেকে যে এই কাজটা করতে বলছে, যে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে, কোনো একটা স্পেসিফিক বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে, কোনো একটা স্পেসিফিক বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। সো এখন এই জিনিসপত্র কেমনে করতে পারি দেখেন, এইটা খুবই হচ্ছে মানে সিম্পল একটা জিনিস। আগের অঙ্কটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকেন তাহলে এই অঙ্ক করাও আসলে কোনো প্যারা নাই। দেখেন আগের অঙ্কের মধ্যে আপনার স্পেসিফিক্যালি বিন্দু বলে দিছিল যে 4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। এই প্রশ্নের মধ্যে বিন্দু বলে না দিলেও এই প্রশ্নের মধ্যে হিন্ট দিয়ে দিছে। ঠিক আছে, আমি সবসময় একটা কথা বলি যে ভাই অঙ্ক হচ্ছে মেয়ে মানুষের মতো, ঠিক আছে, অঙ্ক হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মতো, যে আপনারে ডিরেক্টলি কোনো কিছু বলবে না। ধরেন আপনি কোনো একটা কিছু করে আসছেন, সে আপনার উপর প্রচুর পরিমাণে রাগ, সে আপনার বলবে না যে সে আপনার উপর রাগ করছে, সে আপনার বলবে যে তোমার যা মন চায় করো। এই কথা শুনলেই আপনার বুঝে নিতে হবে যে সে আসলে প্রচণ্ড পরিমাণে খেয়ে পাচ্ছে। ঠিক আছে, সে কিন্তু মুখে বলতেছে যে তোমার যা মন চায় করো, কিন্তু আসলে কিন্তু আপনার যা মন চায় করলে হবে না, আপনার হচ্ছে ওর কথা মতোই কাজ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করব দেখেন, এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে সেই এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াই এর মান 0 হয়ে যাবে। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াই এর মান 0 হয়ে যাবে, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াই এর মান 0 হয়ে যাবে। সো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে যেহেতু ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 বসাই দিবেন। ওয়াই এর জায়গায় 0 বসাই দিলে এক্স এর মান পাবো নাকি পাবো না? ওয়াই এর জায়গায় 0 বসাই দিলে এক্স এর মান পাবো, তাই না? ওয়াই এর জায়গায় 0 বসাই দিলে এক্স এর মান পাবো। সো এক্স এর মান যদি আমি পাওয়া যাই, ওয়াই এর মান তো আমি জানি 0, তাহলে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য আমার কি করা লাগে? ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগে। তাহলে যেই ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা ডিওয়াই বাই ডিএক্স বের করব। বের করার পরে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল বের করার জন্য বিন্দুগুলা জাস্ট ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় বসাই দিব। ঠিক আছে, বিন্দুগুলা জাস্ট ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় বসাই দিব। কথা ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্কটা তুলে ফেলান। পরের অঙ্ক হচ্ছে, এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, যেই সমস্ত বিন্দুতে স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। এই বক্ররেখাটার যেই সমস্ত বিন্দুতে স্পর্শকগুলা এক্স অক্ষের সমান্তরাল, সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, বোর্ডের অবস্থাও আসলে এইচএসসি 24 পরীক্ষার্থীদের মতোই, মানে এইচএসসি 24-এর আসলে যেই অবস্থা, মাঝে মধ্যে রেসপন্স করে না। ঠিক আছে, মাঝে মধ্যে রেসপন্স করে না, বোর্ডের অবস্থাও আসলে সেম। ঠিক আছে, মাঝে মধ্যে রেসপন্স করে না। সো এইটুকু আসলে একটু মানায় নিতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদের একটু সময় দিতেছি, আপনি হচ্ছে অঙ্কটা একটু তুলে ফেলান। ঠিক আছে, এইটা একটু অঙ্কটা তুলে ফেলান, আমি অঙ্ক করাই দিতেছি, প্যারা নেই। আচ্ছা, সো আশা করি হচ্ছে অঙ্কটা তোলা হয়ে গেছে।
ঠিক আছে, আশা করি অঙ্কটা তোলা হয়ে গেছে। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। দেখেন এইটার জন্য এখন কি করতে হবে, এইটার জন্য এখন কি করতে হবে, যেই সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, যেই সমস্ত বিন্দুতে স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শক বের করতে গেলে আমাদের যেই কাজটা করা লাগে সেটা হচ্ছে ভাই ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগে। স্পর্শক বের করতে গেলে আমাদের হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগে। তাহলে আমার কাছে দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তাহলে স্পর্শক বের করতে গেলেই আমার লাগবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করে দেন, ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত, এক্স কিউবের হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, আর 3x এর ডিফারেন্সিয়েশন কত, 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3। তাহলে এখান থেকে খেয়াল করে দেখেন ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু 3 কমন নিয়ে ফালাইলে আমার কাছে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। 3 কমন নিয়ে ফালাইলে আমার কাছে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। 3 কমন নিলে আমার কাছে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখেন প্রশ্নের মধ্যে কি কথা বলছে, প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল। প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল হইলে সেই ক্ষেত্রে ভাইয়া অলওয়েজ এই কথাটুকু আপনাদের জানা উচিত যে এক্স অক্ষের সমান্তরাল হইলে ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু কত আসে, এইটা ইকুয়াল টু আসে হচ্ছে 0। ঠিক আছে, প্রশ্ন মতে ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু 0। সো দেখেন ডিওয়াই বাই ডিএক্স আসলে কত বের করে রাখছেন, ডিওয়াই বাই ডিএক্স বের করে রাখছেন হচ্ছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাইলে ভাইয়া এক্স ইকুয়াল টু কত আসতেছে, এক্স ইকুয়াল টু আসতেছে হচ্ছে প্লাস মাইনাস 1। ঠিক আছে, এক্স ইকুয়াল টু আসতেছে হচ্ছে প্লাস মাইনাস 1। এক্স এর মান বের করে ফেলাইছি, এক্স এর মান বের করে ফেলাইছি। এক্স এর মান বের করার পরেও এখন আমার কিসের মান বের করা লাগবে, এখন আমার হচ্ছে ওয়াই এর মান বের করা লাগবে। ঠিক আছে, এক্স এর মান বের করা থাকলেও আমার কিসের মান বের করতে হবে, ওয়াই এর মান, কারণ বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছে। বিন্দুর স্থানাঙ্ক মানে কি, এক্স কমা ওয়াই। বিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে দেখেন এক্স ইকুয়াল টু প্লাস 1 হলে, এক্স ইকুয়াল টু প্লাস 1 হলে, তাহলে দেখেন এক্স এর মান যদি প্লাস 1 হয় তাহলে ওয়াই এর মান কত আসে, এক্স এর মান 1 বসাই দেন, তাহলে 1 মাইনাস 3 প্লাস 2, 1 মাইনাস 3 প্লাস 2। সো আলটিমেটলি এটার মান হয়ে যাইতেছে হচ্ছে 0। ঠিক আছে, আর এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলে, এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলে তখন ওয়াই এর মান কত আসবে দেখেন তো, এক্স এর জায়গায় আপনি মাইনাস 1 বসাইতেছেন, তাহলে মাইনাস 1 এর কিউব করলে মাইনাস 1, এক্স এর জায়গায় আপনি মাইনাস 1 বসাইতেছেন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে, আর লাস্টে একটা প্লাস 2 ছিল। সো আলটিমেটলি এটা যেটা হইতেছে 3 2 5, 5-এর থেকে 1 বাদ গেলে হয় হচ্ছে 4। ঠিক আছে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হইতেছে, বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাইয়া, বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে প্লাস 1,0, প্লাস 1,0 অথবা অথবা মাইনাস 1,4, প্লাস 1,0 অথবা মাইনাস 1,4, প্লাস 1,0 অথবা মাইনাস 1,4, প্লাস 1,0 অথবা মাইনাস 1,4। এই হচ্ছে আমাদের বিন্দুর স্থানাঙ্ক। আমাদের কিন্তু এইটাই জানতে চাইছিল, আমাদের কিন্তু এটাই জানতে চাইছিল যে বিন্দুটার স্থানাঙ্ক কত, বিন্দুটার স্থানাঙ্ক কত সেইটাই আমাদের জানতে চাইছিল, বিন্দুটার স্থানাঙ্ক কত এই জিনিসটাই আমাদের কাছে হচ্ছে জানতে চাইছিল। ঠিক আছে, পারবো না কি পারবো না, ডেফিনেটলি পারবো। তাহলে যতগুলা অঙ্ক এই টাইপের আন্ডারে আসবে, যতগুলা অঙ্ক এই টাইপের আন্ডারে আসবে যে বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, কোনো একটা বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হইলেই আপনি কত লেখা দিবেন, এক্স অক্ষের সমান্তরাল হইলেই আপনি লেখা দিবেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এক্স অক্ষের সমান্তরাল হইলেই আপনি লেখা দিবেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, যতগুলো অঙ্কের মধ্যে এই কথা বলবে যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সবগুলো অঙ্কের মধ্যে আপনি লিখবেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, ডান। পরেরটা, পরের অঙ্ক সেম। এই অঙ্ক আমি আর করাই দিব না, এইটা আমি আর করাই দিব না, এই অঙ্কটা তোলার জন্য টাইম দিব, অঙ্কটা তোলার জন্য টাইম দিব, বাট অঙ্কটা করাই দিব না। স্পর্শক হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, এটা তোলার জন্য আমি আপনাদের 1.5 মিনিট সময় দিতেছি। প্রশ্নের মধ্যে দুইটা কথা বলা থাকতে পারে, প্রশ্নের মধ্যে বলা থাকতে পারে যে কোনো একটা বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখার উপরস্থত এমন বিন্দুগুলি নির্ণয় করো। বিন্দুগুলা নির্ণয় করতে বলছে মানেই কিসের মান বের করতে বলছে, বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। বিন্দুগুলি নির্ণয় করো যেখানে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব,
স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব অথবা এক্স অক্ষের সমান্তরাল, সরি ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এমন বিন্দুগুলি নির্ণয় করো যেখানে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, দুইটা কথা সেম। এক্স অক্ষের উপর লম্ব হওয়া যেই কথা, ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া একই কথা। এক্স অক্ষের উপর লম্ব হওয়া যেই কথা, ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া একই কথা। ঠিক আছে, তো আগের অঙ্কটা যেমনে করছি এই অঙ্কটাও সেম ওয়েতে করব। আগের অঙ্কটা যেমনে করছি এই অঙ্কটাও সেম ওয়েতে করব। জাস্ট এইখানে আমাদের যেহেতু বলছে যে স্পর্শকগুলা এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শক আগের বার বলছিল এক্স অক্ষের সমান্তরাল, এইবার বলছে হচ্ছে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। ঠিক আছে, আগের বার বলছিল স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এবার বলছে হচ্ছে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। সো এখন আমার কি করা লাগবে, কি বলে, স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল মানেই হচ্ছে ট্যান থিটা, তাই না? স্পর্শকের ঢাল এটা মানেই হচ্ছে ট্যান থিটা। সো এইবার যখন এক্স অক্ষের উপর লম্ব হবে, এক্স অক্ষের উপর লম্ব হইলে tan90 এর ভ্যালু কত ভাইয়া? tan90 এর ভ্যালু হচ্ছে 1/0। তাহলে এইবার আপনি যেই কাজটা করবেন, যেই ফাংশনটা আপনার কাছে দেওয়া আছে ওই ফাংশনের dy/dx বের করবেন। যেই ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনের dy/dx বের করবেন। dy/dx ইকুয়াল টু লিখবেন হচ্ছে 1/0, কারণ tan90 মান হচ্ছে অসংজ্ঞায়িত। tan90 মান হচ্ছে অসংজ্ঞায়িত। সো এবার আপনি লিখবেন হচ্ছে dy/dx এটা ইকুয়াল টু 1/0, তারপরে অঙ্ক আগের মতো। এবার আপনি লিখবেন হচ্ছে dy/dx ইকুয়াল টু 1/0, এইবার অঙ্ক হচ্ছে আগের মতো। ঠিক আছে, এখান থেকে হয়তো এক্স এর মান বা ওয়াই এর মান বের হবে, সেই মান নিয়ে আপনি মূল ফাংশনে বসাই দিবেন, তাহলে এক্স এর মান অথবা ওয়াই এর মান বের করে ফেলাইতে পারবেন। ঠিক আছে, এক্স এর মান অথবা ওয়াই এর মান বের করে ফেলাইতে পারবেন। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, সো এইখানে কিছু অঙ্ক আপনাদের হচ্ছে একটু হোমওয়ার্ক থাকবে। এর মধ্যে আমরা হচ্ছে এই একটা অঙ্ক একটু করাই দিব, এই অঙ্কটা নর্মালি পরীক্ষায় আসবো করতেছে, এই অঙ্কটা পরীক্ষায় আসবো করতেছে, এই অঙ্কটা এখনো মনে হয় কোনো জায়গায় আসে নাই। সো এটা হচ্ছে আসবো করতেছে, অঙ্কটা একটু তুলে নিন, অঙ্কটা একটু তুলে নিন। সো এটা তোলার জন্য আমি আপনাদের 2 মিনিট সময় দিতেছি, 2 মিনিটের মধ্যে অঙ্কটা একটু তুলে ফেলান, 2 মিনিটের মধ্যে অঙ্কটা একটু তুলে ফেলান। কোনো গতিশীল কণা টি সময়ে একটি সরল রেখার উপর দূরত্ব এস কে এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এ কমা বি কমা সি এটা হচ্ছে ধ্রুবক। যদি টি সময় পরে কণাটির বেগ ভি হয় তবে দেখাও যে এই জিনিসপত্র প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা একটু তুলে ফেলান। ঠিক আছে, ওকে। সো আপনাদের হচ্ছে মোটামুটি অঙ্কটা একটু তুলে ফেলান। যে অঙ্কগুলা দিতেছি ভাই, এইগুলা যদি সুন্দর মতো করে যান, ঠিক আছে, এইগুলার বাইরে আপনার আর কোনো অঙ্কই পড়া লাগবে না। ঠিক আছে, এইগুলার বাইরে ইনশাল্লাহ কোনো অঙ্ক করা লাগবে না। আপনি যদি এই কয়েকটা অঙ্ক ঠান্ডা মাথায় ভালো মতো মনোযোগ দিয়ে করেন, তাহলে এই কয়েকটা অঙ্ক করলেই আপনি হচ্ছে পরীক্ষায় ইনশাল্লাহ 100% কমন পাবেন, 100% কমন পাবেন। সো এর জন্য আপনার নতুন করে আর অন্য কোনো কিছু পড়া লাগবে না, নতুন করে ইনশাল্লাহ আর অন্য কোনো কিচ্ছু পড়া লাগবে না। ওকে, ঠিক আছে, ডান।
তাহলে দেখেন আমার কাছে এইখানে একটা সরণের সমীকরণ দেওয়া আছে, আমার কাছে একটা সরণের সমীকরণ দেওয়া আছে। সরণের সমীকরণটা কত দেওয়া আছে? সরণের সমীকরণ দেওয়া আছে হচ্ছে ভাইয়া এস ইকুয়াল টু, সরণের সমীকরণ দেওয়া আছে হচ্ছে এস ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তো এখন দেখেন আমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিএস বাই ডিটি, টি এর সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন, সেটার কত লিখবো? ডিএস বাই ডিটি। এটি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2AT, আর বিটি এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে শুধুমাত্র বি। এটি স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2AT, বিটি এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে বি। তাহলে এবার খেয়াল করে দেখেন ডিএস বাই ডিটি এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভি, এটা ইকুয়াল টু 2AT প্লাস বি। ঠিক আছে, টি এর সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে ডিএস বাই ডিটি এর পরিবর্তে আপনি বেগ মানে ভি বসাই দিতে পারেন। ঠিক আছে, এখন যদি আপনি বোথ সাইডে স্কোয়ার করে দেন, যে অবস্থায় আছে এই অবস্থায় যদি বোথ সাইডে স্কোয়ার করে দেন, আচ্ছা স্কোয়ার করার আগে এ বি সি হচ্ছে ধ্রুবক, হ্যাঁ ঠিক আছে, স্কোয়ার করে দেন। স্কোয়ার করে দিলে ভি এর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে ভি স্কোয়ার। ডান পাশে যখন স্কোয়ার করবেন তখন সেটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস দিয়ে বসবে হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এখন আপনি এক কাজ করেন, বি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসেন, বি স্কোয়ারটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, বি স্কোয়ারটাকে আপনি এই পাশে নিয়ে আসলেন, বাদ বাকি যা যা কিছু আছে ওইটুকু তো ঠিকঠাক মতোই থাকবে, তাই না? বি স্কোয়ারটাকে আপনি এই পাশে নিয়ে আসছেন, বাদ বাকি যা যা কিছু আছে ওইটুকু কিন্তু ঠিকঠাক মতোই থাকবে। বি স্কোয়ারটাকে ঠিকঠাক কি বলে, বি স্কোয়ারটাকে আপনি বাম পাশে নিয়ে আসছেন, বাদ বাকি যা যা কিছু আছে ওইটুকু কিন্তু ঠিকঠাক মতোই রয়ে গেছে। 4A স্কোয়ার টি স্কোয়ার 4ATB এইটুকু ঠিকঠাক মতো রয়ে গেছে। এখন দেখেন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভাইয়া যে আমি ডান পাশ থেকে চাইলে কিন্তু আমি একটা কি কমন নিতে পারি, ডান পাশ থেকে চাইলে আমি একটা 4A কমন নিতে পারি, ডান পাশ থেকে চাইলে আমি একটা 4A কমন নিতে পারি। ডান পাশ থেকে যদি 4A কমন নিয়ে নেই তাহলে আমার কাছে থাকবে হচ্ছে AT স্কোয়ার প্লাস বিটি। ঠিক আছে, ডান পাশ থেকে যদি আমি একটা 4A কমন নিয়ে নিই, ডান পাশ থেকে যদি আমি একটা 4A কমন নিয়ে নিই তাহলে আমার কাছে থাকবে হচ্ছে AT স্কোয়ার প্লাস বিটি। ঠান্ডা মাথায় খেয়াল করেন তো ভাইয়া, AT স্কোয়ার প্লাস বিটি মানে কত? AT স্কোয়ার প্লাস বিটি মানেই কি এস মাইনাস সি না? এই যে সিটাকে আপনি ওই পাশে পাঠাই দেন, সিটাকে ওই পাশে পাঠাই দেন, তাহলে AT স্কোয়ার প্লাস বিটি মানে হচ্ছে এস মাইনাস সি। এই যে AT স্কোয়ার প্লাস বিটি আছে এইটুকুর পরিবর্তে আপনি সুন্দর মতো এস মাইনাস সি বসাই দিতে পারেন। AT স্কোয়ার প্লাস বিটি ওইটুকুর পরিবর্তে আপনি কি বসাই দিতে পারেন? ওইটুকুর পরিবর্তে আপনি সুন্দর মতো এস মাইনাস সি বসাই দিতে পারেন। ঠিক আছে, AT স্কোয়ার মাইনাস বিটি ওইটুকুর পরিবর্তে সুন্দর মতো কত বসায় দেওয়া যায়? ওইটুকুর পরিবর্তে বসায় দেওয়া যায় হচ্ছে এস মাইনাস সি। এই জিনিসটাই তো আপনার প্রমাণ করতে বলছিল, তাই না? এই জিনিসটাই আপনার প্রমাণ করতে বলছিল যে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4A ইন্টু এস মাইনাস সি। ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 4A ইন্টু এস মাইনাস সি। ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 4A ইন্টু এক্স মাইনাস সি, মানে এস মাইনাস সি। ঠিক আছে, এবার আসেন গুরুমান এবং লঘুমান নির্ণয়। গুরুমান এবং লঘুমান নির্ণয়, গুরুমান এবং লঘুমান নির্ণয়। আচ্ছা, সো গুরুমান এবং লঘুমান এই জিনিসটা আপনারা হচ্ছে অনেক বেশি প্যাচ লাগান, গুরুমান লঘুমান এই জিনিসটা অনেক বেশি প্যাচ লাগান। আমি এখানে কয়েকটা স্টেপ বলবো, স্টেপগুলো একটু সুন্দর মতো খাতায় তুলে নেবেন, স্টেপগুলো একটু সুন্দর মতো খাতায় তুলে নেবেন। 1 2 3 4 দিয়ে 4টা স্টেপ বলবো, 4টা স্টেপ সুন্দর মতো খাতায় তুলে নেবেন। 1 নাম্বার দিয়ে লেখেন, 1 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে প্রদত্ত ফাংশনকে 2 বার ডিফারেন্সিয়েট করব। 1 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে প্রদত্ত ফাংশনকে 2 বার ডিফারেন্সিয়েট করব, মানে আমার কাছে আল্লাহর দুনিয়ার যেই ফাংশনই দেওয়া থাকুক না কেন, আল্লাহর দুনিয়ার যেই ফাংশনই দেওয়া থাকুক না কেন, আমার কাজ হচ্ছে যেই ফাংশন দেওয়া আছে ওই ফাংশনটারে 2 বার ডিফারেন্সিয়েট করে ফেলানো। আমার কাজ হচ্ছে যেই ফাংশন দেওয়া আছে ওই ফাংশনটারে 2 বার ডিফারেন্সিয়েট করে ফেলানো, যেই ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটারে 2 বার ডিফারেন্সিয়েট করে ফেলানো, এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আল্লাহর দুনিয়ার যেই ফাংশন দেওয়া থাকুক আমার কাজ হচ্ছে 2 বার ডিফারেন্সিয়েট করে ফেলানো। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে প্রদত্ত ফাংশনকে 2 বার ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, 2 নাম্বার দিয়ে লিখবেন গুরুমান বা লঘুমানের জন্য, গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখব। ঠিক আছে, 1 নাম্বার দিয়ে লিখছেন হচ্ছে প্রদত্ত ফাংশনকে 2 বার ডিফারেন্সিয়েট করব। 2 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখব। গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখব।
গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ এটা ইকুয়াল টু লিখবো হচ্ছে 0। গুরুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখবো, ঠিক আছে। 3 নাম্বার দিয়ে লিখবেন প্রাপ্ত এক্সের মান সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। প্রাপ্ত এক্সের মান সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, মানে এক্সের যে মানটা পাইছি সেটা নিয়ে বসাবো কোন জায়গায়, সেটা নিয়ে বসাবো হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে। প্রাপ্ত এক্সের মান সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। 4 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে যদি পজিটিভ আসে তবে এক্সের ওই মানের জন্য মূল ফাংশনের লঘুমান থাকবে। যদি পজিটিভ আসে তবে এক্সের ওই মানের জন্য মূল ফাংশনের লঘুমান থাকবে। যদি পজিটিভ আসে তবে এক্স এর ওই মানের জন্য মূল ফাংশনের লঘুমান থাকবে। যদি পজিটিভ আসে তবে এক্স এর ওই মানের জন্য মূল ফাংশনের লঘুমান থাকবে। 5 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে এক্স এর মান মূল ফাংশনে বসালে লঘুমান পাওয়া যাবে। এক্স এর মান মূল ফাংশনে বসালে লঘুমান পাওয়া যাবে। তাহলে ভাই সুন্দর মতো গুরুমানেরটা তো আমার আর লেখা দেওয়ার দরকার নেই, তাই না? সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে যদি পজিটিভ আসলে লঘুমান থাকে তাহলে নেগেটিভ আসলে ডেফিনেটলি গুরুমান থাকবে। নেগেটিভ আসলে ডেফিনেটলি কি থাকবে? নেগেটিভ আসলে ডেফিনেটলি গুরুমান থাকবে, তাই তো? নেগেটিভ আসলে ডেফিনেটলি গুরুমান থাকবে। তাহলে এবার আসেন, নেগেটিভ আসলে যদি গুরুমান থাকে সো বাদ বাকিটুকু নিজেরা লেখা নিন, বাদ বাকিটুকু নিজেরা লেখা নিন। এবার আসেন আমরা একটা অঙ্ক করে দিব, বাদ বাকি অঙ্কগুলো নিজেদের করতে দিব, ঠিক আছে? এখানে আরও বেশ কয়েকটা অঙ্ক আছে, সো এই কয়েকটা অঙ্ক নিজেরা করবেন, ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক নিজেরা করবেন, বাসায় বইয়ের থেকে প্র্যাকটিসও করতে পারেন, ঠিক আছে? বইয়ের থেকে প্র্যাকটিসও করতে পারেন। আমার এই লেকচার শিটটা বা আমার এই লেকচার স্লাইডটা এইটা হচ্ছে শুধুমাত্র টাইপের জন্য কমন পড়বে। আমি কিন্তু একেবারে 100% টাইপ ধরে কমন ফালাই দেখাই দিব। আমি কিন্তু একেবারে 100% টাইপ ধরে কমন ফালাই দেখাই দিব যে এখান থেকে একেবারে 100% কমন পড়ছে, ঠিক আছে? টাইপ একেবারে 100% কমন পড়বে, এটা নিয়ে কোনো মানে কনফিউশন নাই। টাইপ একেবারে 100% কমন পড়বে। তাহলে খেয়াল করেন আমাদের যেই কাজ, আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে লেখা এফ অফ এক্সটা তুলে ফেলানো। অঙ্কের মধ্যে তো এফ অফ এক্স দেওয়াই আছে, তাই না? এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এফ অফ এক্সকে প্রথমবার ডিফারেন্সিয়েট করা। এফ অফ এক্সের একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা লিখবো হচ্ছে এফ প্রাইম এক্স। এফ অফ এক্সের একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা লিখবো হচ্ছে এফ প্রাইম এক্স। তাহলে এফ প্রাইম এক্স কত আসবে? 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45। এইটারে আবার সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এইটারে যদি আমি সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 6x মাইনাস 6। সেইটারে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 6x মাইনাস 6, ঠিক আছে? এরপরে আমাদের কাজ যেটা, এরপর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে লিখবেন গুরুমান বা লঘুমানের জন্য, গুরুমান বা লঘুমানের জন্য গুরুমান বা লঘুমানের জন্য এফ প্রাইম এক্স এটা ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? গুরুমান বা লঘুমান যেটাই বের করতে দেখ না কেন, গুরুমান বা লঘুমান যেটাই বের করতে দেখ না কেন, আমার প্রথম ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 লেখা লাগবে। তাহলে প্রথম ডিফারেন্সিয়েশন মানে কি? এই জিনিসটা বের করে রাখছি না ভাইয়া? প্রথম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমরা এই জিনিসটা বের করে রাখছি, তাই তো? প্রথম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এই জিনিসটা বের করে রাখছি। তাহলে এইটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0, ঠিক আছে? প্রথম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এই জিনিসটা বের করে রাখছি। তাহলে এইটা ইকুয়াল টু কত আসবে? এইটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখান থেকে তো সুন্দর মতো এক্স এর মান পাওয়া যাবে, তাই তো? এখান থেকে সুন্দর মতো এক্স এর মান পাওয়া যাবে। তাহলে আসেন একটু ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটারে বসাই দেখি যে এখান থেকে এক্স এর মান কত আসে। এখান থেকে এটারে সুন্দর মতো একটু ক্যালকুলেটারে বসাই। তাহলে ক্যালকুলেটার ওপেন করব, তারপর হচ্ছে এখান থেকে মেনুর থেকে ইকুয়েশনে যাব, মানে মুড থেকে হচ্ছে ইকুয়েশনে যাব। তাহলে এখান থেকে সহগগুলা কত কত? একটা সহগ হচ্ছে 3, এরপরেরটা হচ্ছে -6, আর এরপরে হচ্ছে -45, ঠিক আছে? একটা মান আসবে 5 আর একটা মান আসবে হচ্ছে -3, ঠিক আছে? এক্স এর দুইটা মান আসবে, এক্স এর দুইটা মান আসবে, একটা মান আসবে হচ্ছে 5 আর একটা মান আসবে হচ্ছে -3। এক্স এর একটা মান আসবে হচ্ছে 5 আর একটা মান আসবে হচ্ছে -3। এক্স এর যে মানগুলা পাইছি, এক্স এর যেই মানগুলা পাইছি এই মানগুলা নিয়ে বসাবো হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে। এক্স এর যেই মানগুলা পাইছি সেই মানগুলা নিয়ে বসাবো হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মান নিয়ে বসাবো হচ্ছে 5। সেকেন্ড ডেরিভেটিভে যদি এক্স এর মান 5 নিয়ে বসাই তাহলে দেখেন 5 6 30, 30 মাইনাস 6 করলে কত আসবে? 30 মাইনাস 6 করলে আসবে হচ্ছে 24। তার মানে সেকেন্ড ডেরিভেটিভে যদি আমি এক্স এর মান 5 বসাই, সেকেন্ড ডেরিভেটিভে যদি আমি এক্স এর মান 5 বসাই তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা আসতেছে হচ্ছে পজিটিভ। সেকেন্ড ডেরিভেটিভে এক্স এর মান 5 বসাইলে রেজাল্ট আসতেছে হচ্ছে পজিটিভ। তাহলে আমি জিনিসটারে এমনে লিখবো, সুতরাং
x ইকুয়াল টু 5 এর জন্য x ইকুয়াল টু 5 এর জন্য রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে f অফ x এর কি থাকবে, f অফ x এর লঘুমান থাকবে। ঠিক আছে, x ইকুয়াল টু 5 এর জন্য f অফ x এর লঘুমান থাকবে, x ইকুয়াল টু 5 এর জন্য f অফ x এর লঘুমান থাকবে। তাহলে লঘুমান কেমনে পাবো বলেন তো? লঘুমান পাওয়ার সিস্টেম হচ্ছে x এর মান 5 সেটা মূল ফাংশনে বসাই দিতে হবে, x এর মান 5 মূল ফাংশনে বসাই দিতে হবে। তাহলে 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 5 এর স্কোয়ার, 3 ইন্টু 5 এর স্কোয়ার মাইনাস 45 ইন্টু 5 মাইনাস 45 ইন্টু 5 আর লাস্টে কত আছে? লাস্টে আছে হচ্ছে ভাইয়া প্লাস 13, লাস্টে আছে হচ্ছে প্লাস 13। তাহলে এটার একটু সিম্পলিফাই করে নেন, 5 এর কিউব করলে কত হয়? 5 এর স্কোয়ার করলে 25, 25 সাথে আরও 5 গুণ করলে কত আসতেছে? 25 সাথে আরও 5 মানে 5 এর কিউব করলে আসতেছে হচ্ছে 125 মাইনাস 5 এর স্কোয়ার করলে হচ্ছে 25, 3 25 আসবে হচ্ছে 75। ঠিক আছে, 45 সাথে 5 গুণ করলে 5 5 25 5 হাতে থাকে হচ্ছে 2, 4 5 20 আর 2 কত 22, তার মানে 225 আর লাস্টে থাকবে হচ্ছে একটা প্লাস 13। ঠিক আছে, তাহলে এই টার্মটুকু ডিরেক্টলি ক্যালকুলেটারে বসান, মানে এই জিনিসপত্রগুলা, এই যে যত কিছু আসছে এই জিনিসপত্রগুলো ডিরেক্টলি ক্যালকুলেটারে বসান। তাহলে এইগুলা যদি আমি ক্যালকুলেটারে বসাই, এখন এগুলা ক্যালকুলেটারে বসাইলে 125 মাইনাস 75 মাইনাস 225 লাস্টে হচ্ছে প্লাস 13। ঠিক আছে, এগুলা ক্যালকুলেটারে বসাইলে আসবে হচ্ছে মাইনাস 162, ক্যালকুলেটারে বসাইলে আসবে হচ্ছে মাইনাস 162। ঠিক আছে, এরপরে এখন আমার আবার কি করা লাগবে? এখন হচ্ছে এক্স এর মান -3 আসছিল, তাই না? এক্স এর মান -3 আসছিল, তাহলে এক্স এর মান -3 এইটা সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে, এক্স এর মান -3 এইটা সেকেন্ড ডেরিভেটিভ বসাইতে হবে। তাহলে এক্স এর মান -3 যদি সেকেন্ড ডেরিভেটিভে বসাই তাহলে দেখেন 3 6 18 মানে -18 -6, -18 -6 করলে কত হবে? -24। ঠিক আছে, -18 -6 করলে কত আসবে? -24। তাহলে আমি এবার কি লিখবো? তাহলে আমি এবার লিখবো সুতরাং x ইকুয়াল টু -3 এর জন্য, সুতরাং x ইকুয়াল টু -3 এর জন্য f অফ x এর গুরুমান থাকবে। সুতরাং x ইকুয়াল টু -3 এর জন্য, সুতরাং x ইকুয়াল টু -3 এর জন্য f অফ x এর গুরুমান থাকবে। ঠিক আছে, তাহলে লেখাটা সুন্দর করে লেখেন, x ইকুয়াল টু -3 এর জন্য f অফ x এর গুরুমান থাকবে, কারণ রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে, রেজাল্ট নেগেটিভ আসলে সেই ক্ষেত্রে কি থাকে? গুরুমান থাকে। তাহলে এখন গুরুমানটা আমি কেমনে পাবো? গুরুমান কেমনে পাবো বলেন? x এর জায়গায় -3 খালি মূল ফাংশনে বসাই দেওয়া লাগবে। তাহলে দেখেন x এর জায়গায় -3 বসাই দিই, x এর জায়গায় -3 বসাই দিলাম, তাহলে -3 এর কিউব মাইনাস 3 ইন্টু -3 এর স্কোয়ার মাইনাস 45 ইন্টু -3। ঠিক আছে, অ্যান্ড লাস্টে কত থাকবে? লাস্টে থাকবে হচ্ছে প্লাস 13, লাস্টে থাকবে হচ্ছে প্লাস 13। তাহলে -3 এর কিউব করলে -27। ঠিক আছে, আর এখান থেকে -3 এর স্কোয়ার করলে কত আসবে? -3 এর স্কোয়ার করলে আসবে হচ্ছে +9, +9 এর সাথে যদি -3 গুণ করি তাহলে সেই ক্ষেত্রে সেটাও আসবে -27, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 4 12 আর 1 কত হবে? 13। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে +13 80। ঠিক আছে, তো এইটুকু টার্ম এবার ক্যালকুলেটারে বসান। তাহলে -27 মানে -54, তারপরে প্লাস 135 প্লাস হচ্ছে 13। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে 94। ঠিক আছে, আমার কাছে কিন্তু এই জিনিসটাই জানতে চাইছিল, আমার কাছে এই জিনিসটাই জানতে চাইছিল যে গুরুমান কত, আমার কাছে জানতে চাইছিল হচ্ছে লঘুমান কত। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ভাইয়া গুরুমান হচ্ছে 94, লঘুমান কত? লঘুমান হচ্ছে -162। গুরুমান হচ্ছে 94, লঘুমান কত? লঘুমান হচ্ছে -162। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এখন দেখেন এরকম বেশ কিছু অঙ্ক পরীক্ষায় আসতে পারে, যেমন এখানে বলছে দেখাও যে এত এর ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান মানে কি? ক্ষুদ্রতম মান মানে হচ্ছে লঘুমান। এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা ক্ষুদ্রতম মান মানে লঘুমান জানতে চাইছে, তো লঘুমান 12 এটা দেখাইতে হবে। প্রসিডিওর তো আগেরটাই, তাই না? যেই ফাংশনটা দেওয়া আছে ওটা দুইবার ডিফারেন্সিয়েট করব। গুরুমান বা লঘুমানের জন্য প্রথম ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 ধরবো, ওখান থেকে x এর একটা মান বের হবে, ওই মানটা নিয়ে সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। বসানোর পরে যদি দেখি পজিটিভ আসছে তাহলে বলবো মূল ফাংশনের লঘুমান আছে, মানে x এর ওই মানের জন্য মূল ফাংশনের লঘুমান আছে। তাহলে লঘুমান ইকুয়াল টু কত আসবে? x এর মানটা মূল ফাংশনে বসাই দেওয়া লাগবে। সো x এর মান মূল ফাংশনে বসায় লঘুমানের মান বের করব, দেখাইতে হবে যে লঘুমানের মানটা 12 আসছে। ঠিক আছে, তো বাদ বাকি অঙ্কগুলোও সেম, বাদ বাকি অঙ্কগুলোরও প্রসিডিওর সেম। দেখাও যে এত মানে x + 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, জিনিস সেম, প্রসিডিওর সেম।
এত এর কোনো গুরুমান অথবা লঘুমান কোনোটাই নাই, ঠিক আছে। সো এই জিনিসটাও প্রমাণ করতে হবে। তো এটাও আসলে খুবই সহজ প্রমাণ, একেবারে ইজিলি প্রমাণ করে ফেলাইতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশনের আলাপ আলোচনা, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশনের আলাপ আলোচনা, মানে ডিফারেন্সিয়েশনে এর বাইরে আর অন্য কোনো কিছু নাই। ডিফারেন্সিয়েশনে এই যে জিনিসপত্রগুলো পড়াইছি, এই জিনিসপত্রগুলোর বাইরে আর অন্য কোনো কিছু নাই। গুরুমান এবং লঘুমান নির্ণয়, এই টপিকটার থেকে 4 মার্কের একটা প্রশ্ন ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় আসবে, ঠিক আছে। গুরুমান এবং লঘুমান নির্ণয় এই টপিকটার থেকে 4 মার্কের একটা প্রশ্ন ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা একটু সুন্দর মতো মার্ক করে রাখেন। আমি কিন্তু সবগুলা জিনিসপত্র আমার কাছে সেভ বা হচ্ছে থাকতেছে। সো এই জিনিসপত্রগুলো আপনারা কিন্তু পরীক্ষার পরে দেখবেন যে একেবারে হুবহু কমন ফালায় আমি দেখাইতেছি, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্ড আশা করা যায় যে এই কয়েকটা অঙ্কের বাইরে ইনশাল্লাহ কোনো অঙ্ক পরীক্ষাতে আসবে না। এই কয়েকটা অঙ্কের বাইরে ইনশাল্লাহ কোনো অঙ্ক পরীক্ষা আসবে না। এই কয়েকটা অঙ্ক একটু ভালো মতো প্র্যাকটিস করলেই আপনি ইনশাল্লাহ সবগুলো অঙ্ক পরীক্ষায় কমন পাবেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।